রূপকথা আর কমিক্স, অ্যাডভেঞ্চার আর সায়েন্স ফিকশন। আমার রাজনীতি, প্রবন্ধ, ইতিহাস। আমার ভ্রমণ আর থ্রিলার। কফি, কবিতা, গল্প। আমার উপন্যাস। পরিবারের সবার জন্য সব ধরনের বই। কথা প্রকাশ, সৃজনের আনন্দে পথ চলা। আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের রকমারি আয়োজিত ক্যারিয়ার ক্যাফে লাইভ আজকের যে পর্ব, সেই পর্ব নিয়ে আমি মাহমুদুল হাসান সোহাগ আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমাদের আজকের যে অনুষ্ঠান সেটিও বরাবরের মতোই নিবেদিত হচ্ছে কথা প্রকাশের সৌজন্যে, এবং আমাদের গিফট পার্টনার হিসেবে আছে আদর্শ। আজকে আমাদের যিনি গেস্ট উনি হচ্ছেন কোচ কামরুল হাসান। আপনারা অনেকেই ওনাকে চিনেন, আমরা যাকে কামরুল ভাই বলি। আমি ওনাকে মঞ্চে ডেকে নিচ্ছি, আমাদের যদি এখন ভার্চুয়াল মঞ্চ। কামরুল ভাইকে আমরা আসসালামু আলাইকুম। কামরুল কেমন আছেন? আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? খুব ভালো আছি, থ্যাংক ইউ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। ওয়ান্ডারফুল। আলহামদুলিল্লাহ। আমি কামরুল ভাইকে একটু আগে পরিচয় করাই দিই। কামরুল ভাই হচ্ছে প্রথমত আমার কলেজের বড় ভাই। আমি ঢাকা কলেজে পড়েছি, উনিও ঢাকা কলেজে 94। সো সেখানকার একটা স্টোরি আমরা অলরেডি ফেসবুকে শেয়ার করেছি, যে ঢাকা কলেজে যখন উনি পড়তেন, উচ্চশিক্ষার জন্য ওনার অনেক টাকার প্রয়োজন হয়, তখন ঢাকার রাস্তায় উনি বই বিক্রি শুরু করেন। সো দিস ইজ অ্যামেজিং, সিম্পলি অ্যামেজিং। এবং এটা নিয়ে আমি প্রথম প্রশ্ন শুরু করব, তার আগে অবশ্য আমার কিছু ঘোষণা আছে, ওগুলো একটু দিয়ে নেই, জাস্ট বেয়ার উইথ মি। তো এই যে ঢাকার রাস্তার বই বিক্রি করা, এবং তখন ওনার একটা স্বপ্ন হয় যে উনি একদিন এনএসইউতে পড়বেন, বনানীর রাস্তায় বই বিক্রি করার সময়। কেন সেটা মনে হয়েছিল আমি জানি না, বাট সাম রিজন উনি এনএসইউতে পড়তে চেয়েছিলেন, এবং উনি সেই স্বপ্ন ফুলফিল করেছেন। তার বেশ কিছুদিন পর 2006 সালে গিয়ে 97তে উনি স্বপ্নটা দেখেন, এবং এনএসইউতে উনি যান। ওনার নিজের কেনা গাড়ি দিয়ে নিজের টাকা খরচ করে উনি এমবিএটা করেন, এবং এরপর ওনার স্বপ্ন হয় হার্ভার্ডে পড়ার, এবং সেটা উনি পূরণ করেন 2019 সালে, যদি আমি ভুল না বলে থাকি। সো ভেরি মাচ ইন্সপায়ারিং স্টোরি ফর আস। এবং কামরুল ভাই এখন অনেক বড় একটা মিশন নিয়ে আগাচ্ছেন, আমরা সেই সব গল্প শুনবো। এবং আজকে আমাদের যে টপিক মাইন্ডসেট, সো এই মাইন্ডসেট নিয়ে আমরা অ্যাকচুয়ালি কথা শুনবো, এবং অ্যাকচুয়ালি মাইন্ডসেট ফর ক্যারিয়ার সাকসেস, যদি আরো আমরা প্রিসাইজলি বলি যে ক্যারিয়ারের সাকসেসের জন্য মাইন্ডসেট জিনিসটা কি এবং এটা কতটুকু দরকার না দরকার, এই জিনিসটা শুনবো আমরা। শুরুতে একটু ঘোষণা দিতে চাই যে গত দিনের যারা বিজয়ী ছিলেন কমেন্ট করার জন্য, প্রশ্ন করার জন্য, আমি ওনাদের নাম ঘোষণা করছি। আপনারা আমাদের ফেসবুক পেজের মাধ্যমে ইনবক্স করে আপনাদের যে অ্যাওয়ার্ড মানে আপনারা প্রাপ্য, সেটা আপনারা ইয়ে করে নেবেন, মানে নক করবেন এবং সেটি নিয়ে নেবেন। আমি নাম বলছি অভিষেক দাস, এরপর হচ্ছে অনিমেষ ভৌমিক, এরপরে আছেন ফখরুল হাসান, তারপর আছেন মাহফুজা আক্তার তিমু, আছেন এমডি মাহফুজুর রহমান, এরপর আছেন মিথুন আজাদ, এরপর আছেন মোহাম্মদ মোজাম্মেল হোসাইন ভুইয়া, এরপর আছেন সালমান নাসের সৌরভ, আছেন তানবিরুল ইসলাম শাওন এবং নীলুফার জাহান। এই হচ্ছেন 10 জন। আর এর বাইরে একজন, গতকাল একটা কোশ্চেন করেছিলাম প্রেডিক্ট করার জন্য 30 সেকেন্ডের ঘটনাটা কি ছিল, সেই ঘটনাটা যিনি প্রেডিক্ট করেছিলেন সবার আগে, ওনার নাম ছিল এম নাফিউল ইকবাল। উনিও পাবেন পুরস্কার। তো আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আর আজকের পর্ব আমরা শুরু করতে যাচ্ছি, এবং আজকে আমরা স্টলে অলরেডি দেখতে পাচ্ছি আজকের আমাদের যারা হচ্ছেন কমেন্ট করবেন তারা তো পুরস্কার পাবেন। 10,000 টাকার সর্বমোট বই আমরা এক একজনকে 1,000 টাকা করে দিব। এর বাইরে আমরা সর্বোচ্চ কমেন্ট যিনি শেয়ার করবেন তিনি পাবেন 1,500 টাকার বই, এবং সেইটা আপনারা আমাদের ইনবক্সে জানাবেন কে সর্বোচ্চ বেশি কমেন্ট করলেন সেই প্রুফ সহ। আর এর বাইরে যারা রিলেভেন্ট কমেন্ট যারা করবেন তাদের থেকে, এবং ভালো কোয়েশ্চেন যারা করবেন ওনাদের থেকে আমরা আরো মানে এই প্রাসঙ্গিক কমেন্টকারীদেরকে আমরা 1,000 টাকার বই পুরস্কার দিব। তো আমরা শুরু করতে চাই, অলরেডি কমেন্টে আসতে শুরু করে দিয়েছে। আমি সবার আগে আমি হচ্ছে কমেন্টে জানতে চাই যে কোচ কামরুল হাসান ভাই সম্পর্কে আপনারা কি জানেন যেটা হয়তো আমি জানি না। যদি এমন কিছু আপনারা লিখতে পারেন যেটা আমি জানি না আপনারা জানেন, তাহলে তার জন্য একটা পুরস্কার, মানে আজকে যতগুলো পুরস্কার তার একটা শুরুতে এটাতে দিয়ে দিব। সো কমেন্ট আসতে শুরু করুক, উইল চেক ইট। আমি আর ভূমিকা না দেই, আমরা ডিরেক্টলি চলে যেতে চাই কামরুল ভাইয়ের কাছে। কামরুল ভাই বলেন, আপনি এই যে
রাস্তায় বই বিক্রি করার মতো একটা সাহস, বা আমি সাহস না বলে এখন বলবো মাইন্ডসেট, এই মাইন্ডসেট কিভাবে আপনার হলো? আসলে তখন তো আসলে এত কিছু বুঝি নাই, তাই না? আসলে তখন ঢাকা শহরে এসছি, মাত্র কলেজ থেকে পাশ করে বের হয়েছি। আমার বাবা ছিলেন শিক্ষক, তো রেজাল্ট খারাপ করেছি and ভর্তি হয়েছি প্রাইভেট ইউনিভার্সিটিতে। ঢাকা শহরে থাকতে তো হবে, তাই না? দুটো ভাত খেতে হবে এবং কোনোভাবেই হাল ছেড়ে দেওয়া যাবে না। সো কারণ আমার স্বপ্ন, তখন থেকে আমি স্বপ্ন দেখতাম। সো তখন আসলে কি করব বুঝতে পারছিলাম না, বাট আমার সামনে আমি তখন পেপারে একটা বিজ্ঞাপন দেখলাম যে আসলে একটা কোম্পানি ইনভাইট করছে তরুণদেরকে, হ্যাঁ, যে কোনো এক্সপেরিয়েন্স লাগবে না, ইউনিভার্সিটি স্টুডেন্ট মোস্ট ওয়েলকাম, এবং বই বিক্রি করতে হবে। তো আমার কাছে মনে হলো যে অ্যাটলিস্ট এখানে তো কোনো কিছু লাগছে না, তারা ইনভাইট করছে। আমি গেলাম, স্কাটনে তাদের অফিস ছিল, একজন ব্রিটিশ ভদ্রলোক। সো এভাবেই শুরু। সো উনি আমাকে ট্রেনিং দিল কিভাবে আসলে বই বিক্রি করতে হবে। আমার মনে হলো আসলে খারাপ কি, আমি যদি বই বিক্রি করে দুটো পয়সা পাই, আমি তো বই বিক্রি করছি, আমি তো অন্য কিছু বিক্রি করছি না, রাইট? বই তো সবাই, এবং দ্যাট ওয়াজ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা, তো জ্ঞানের, আচ্ছা বুঝতে পারছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে বড় বইগুলা, তাই না? আমাকে অনেকে অ্যাপ্রোচ করছে, হ্যাঁ রাইট। সো আমার কাছে মনে হচ্ছে যে এটা আসলে খুব গুরুত্বপূর্ণ একটা বই এবং সবারই পাওয়া উচিত, পড়া উচিত। তো আমাকে ট্রেনিং দিল এবং সাকসেসফুলি ট্রেনিং আমি কমপ্লিট করলাম। সো যথারীতি মাঠে নেমে গেলাম। আসলে এত কিছু ভাবার সুযোগ নাই কোন কাজ ছোট বা কোন কাজ বড়। আমার কাছে মনে হচ্ছিল যে এটা আমাকে এখন করতে হবে, বেঁচে থাকতে হলে, পড়াশোনা করতে হলে, আর ঢাকা শহরে থাকতে হলে। সো যথারীতি শুরু করে দিলাম। ওকে, গ্রেট। আমরা এখন আমাদের টপিকের ভিতরে যদি যাই, সো আমি এই বিষয়ে আমার কমেন্ট যেটা বলবো আর কি, যে মানে দর্শকদের উদ্দেশ্যে আমার যে এখান থেকে যেটা মানে আমি পেলাম, সেটা হচ্ছে যে এই যে বড় না ছোট, মানে আমি একটা জিনিসকে কিভাবে দেখি, মাইন্ডসেট মানে কি মূলত আমি কিভাবে ভাবি, তাই না? আমার থিঙ্কিং কিভাবে কাজ করে, আমার কল্পনা কিভাবে কাজ করে। ফলে এই যে দৃষ্টিভঙ্গিটা, মাইন্ডসেটের বাংলা সবচেয়ে ভালো বোধহয় দৃষ্টিভঙ্গিটাই হবে, তাই না? এই যে দৃষ্টিভঙ্গিটা, যে আমি কোন কাজকে ছোট মনে করব না বড় মনে করব, সো আমাকে আগাতে হবে, তো মানুষ কি ভাবলো, মানুষ কি বললো, এইটা ঝেড়ে ফেলার যে মাইন্ডসেট, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট মাইন্ডসেট। সো মাইন্ডসেটের অনেকগুলো দিক আছে যেটা আজকে আমরা জানবো। তো আর আমি কমেন্ট চেয়েছিলাম যে যদি কেউ এমন কিছু লিখতে পারেন যেটা কামরুল ভাই সম্পর্কে আমি জানি না, তাহলে তার জন্য পুরস্কার থাকবে। সো এখন পর্যন্ত ওরকম কেউ কোনো কমেন্ট মনে হয় করতে পারেন নাই। সো যদি ওরকম কমেন্ট আমি পাই এর পরে, সো সেটাকে আমরা কাউন্টে নিব ইনশাল্লাহ। আপনারা দরকার হলে গুগলে সার্চ করেন, ডেফিনেটলি আপনারা অনেক কিছু বলতে পারবেন যেটা আমি জানি না হয়তো এখনো কামরুল ভাই সম্পর্কে। যেমন আমি জানি না এক্স্যাক্টলি কামরুল ভাই ছেলে মেয়ে কয়টা। সো এটা যদি কেউ লিখতে পারেন মেবি হচ্ছে, আচ্ছা 12 মার্চ 1955 সালে যদি জন্ম হয়ে থাকে তাহলে ইট উইল বি মিরাকল। হি ইজ সাচ এ ইয়াং গাই। 1955 তে জন্ম হওয়ার কোনো সুযোগ নাই, হয় নাই। ওকে, হয় নাই, বাদ। তার জন্য জরিমানা নাই, যিনি ভুল তথ্য দিবেন। কে ভুল তথ্য দিবেন? রাঠানুর, আপনি ভুল তথ্য দিবেন বাট জরিমানা নাই, ঠিক আছে। আমরা একটা ক্লু দিয়ে দিই, 94 এ আমি ম্যাট্রিক। সো কেউ যদি ব্যাক ট্র্যাক করে বের করতে পারে, কাছাকাছি চলে যেতে পারে। সো দেখা যাক, একটা ক্লু দিলাম। রাইট, ওকে, কোনো সমস্যা নাই। নেটের জামানায় তারা খুঁজে ডেফিনেটলি অনেক তথ্য পাবে। সো আমি কামরুল ভাই, আমি মানে শুরুতে যে কোয়েশ্চেনটা করতে চাই সেটা হচ্ছে যে মাইন্ডসেট, স্কিল সেট, তাই না, এগুলো আমরা শুনি। তো এখন মেজরিটি মানুষ তো আসলে এটা মনে করে যে স্কিল মানে আমি একটা স্কিল অর্জন করলাম। মাইন্ডসেট তো অনেক সময় মানুষ একটা বায়বীয় জিনিস মনে করে, কি ভাই মাইন্ড কি। তো আপনি যদি জিনিসটাকে একটু বলেন, দুইটা জিনিসকে কম্বাইন করে, যে এই মাইন্ড এত মাইন্ডের কি আছে রে ভাই, মাইন্ড আর মাইন্ডের যে সেট, এইটা তো ওয়াই দিস ইজ সো ইম্পর্টেন্ট। আসলে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি মনে করি আসলে এটা সবার জন্য, আসলে এটা আমি মনে করি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এখন অন্যরা কিভাবে দেখবে সেটা জানি না, বাট আমার অভিজ্ঞতা বলে, যতটুকু আমি জানতে পেরেছি, বুঝতে পেরেছি, আমি সেই প্রেক্ষাপটেই বলবো। এটা একটা ডিসক্লেইমার। সো আমার অভিজ্ঞতা যেটা বলে যে পৃথিবীতে মানুষকে যখন সৃষ্টিকর্তা পাঠিয়েছে, তখন তো আসলে আমরা যদি মুসলিম, আমি যদি মুসলিম, আমার বিশ্বাস এবং সেটা কিন্তু বলা আছে যে আসলে মানুষকে পূর্ণাঙ্গ করে পাঠানো হয়েছে। তো আমরা পূর্ণাঙ্গ সৃষ্টি, তো তার মানে হলো আমাদেরকে সবকিছু দেওয়া হয়েছে। এখন কিভাবে দেওয়া হয়েছে, আমি মনে করি
এই যে মাইন্ড নামক যে মেকানিজম, যে মেশিন, এই মেশিনটার ভিতরে সৃষ্টিকর্তা সবকিছু দিয়ে পাঠিয়েছেন, আমি যদি এভাবে পেশ করি। এখন আমাদের দায়িত্ব সেখান থেকে খুঁজে বের করা কোনটা আমাদের জন্য দরকার, কোনটা আমি চাই বা কোনটা আমি চাই না। যে যতটুকু খুঁজে বের করতে পারবে, ব্যবহার করতে পারবে, আমার মনে হয় সে ততটুকুই পাবে, তত পরিমাণেই পাবে। এখন কেউ যদি মনে করে আমি সফল হতে চাই, পারবো, কেউ যদি মনে করে আমি সফল হতে পারবো না, পারবে না। দুইটা জিনিসই সত্য। সো দ্যাট ইজ দ্য মাইন্ড। আর মাইন্ড সেট কেন, এখানে আসলে দুই রকম। সৃষ্টিকর্তা পৃথিবীতে যাহা যাহা কিছু পাঠিয়েছেন তাহাই জোড়াই জোড়াই পাঠিয়েছেন, এটা তো অবিস্মরণীয় বাণী। সো নুহের যে প্লাবন, সেখান থেকে আমরা জানি যে সবকিছুকে ওনাকে বলা হয়েছে জোড়াই জোড়াই তুলে নিতে। সো অটোমেটিকলি মাইন্ড একটা সেট। সো এটা কিন্তু নর্মাল সায়েন্স। সো সেখানে কি মাইন্ড, কনসিয়াস মাইন্ড এবং সাবকনসিয়াস মাইন্ড। সো এই হলো মাইন্ড সেট। সো এটাকে এখন যে যেভাবে ব্যবহার করবে, একটা হলো লজিক্যাল মাইন্ড, কনসিয়াস মাইন্ড, আর সাবকনসিয়াস মাইন্ড হলো ইললজিক্যাল মাইন্ড। অর্থাৎ আমরা জন্মলগ্ন একটা খালি বালতি নিয়ে এসেছি, এবং খালি বালতি হলো আমার সাবকনসিয়াস মাইন্ড। ওই খালি বালতির ভিতরে 1 ফুটা 2 ফুটা করে পানি পড়ছে, আর বালতিটা ভরাট হচ্ছে। আর ওই ভরাট বালতি দিয়ে আমি আমার প্রয়োজনীয় কাজ সম্পাদন করছি যখন যেভাবে আমার মনে হয়। এটা হলো সাবকনসিয়াস মাইন্ডের ব্যবহার, আমি যদি সংক্ষেপে এভাবে তুলে ধরতে চাই। সো আমি যদি আরেকটু গভীরে যেতে চাই, ধরেন হচ্ছে যে মানে মানে আমরা যখন মানে সাকসেসফুল মানুষদেরকে দেখি, তখন তো দেখি যে হ্যাঁ কেউ এইটা পারছে, কেউ কোডিং জানতো, ধরেন বিল গেটস আর স্টিভ জবস, উনি খুব ডিজাইন সেন্স খুব ভালো ছিল। বা আমরা যদি আরো ছোট ছোট সাকসেস ধরি, কেউ ক্লাসের ফার্স্ট বয় হয় বিকজ সে অনেক পড়ালেখা করে, মেবি সে ভালো টিচারের কাছে পড়ছে, ভালো স্কুলে গেছে। তো আমরা তো এই জিনিসগুলাকে সবচেয়ে সময় সামনে দেখি, তাই না, যে যেটা ভিজিবল ইভেন। হ্যাঁ, সে এটা করছে, সে অমুক ডিগ্রি নিছে, তমুক ডিগ্রি নিছে। সো মাইন্ডসেট জিনিসটা তো অ্যাকচুয়ালি ভিজিবল না। সো হাউ ডু ইউ কানেক্ট যে আমি যা কিছুকে মাঝখানে দেখতেছি, আমার সাকসেসের জন্য এই এই এলিমেন্ট, আমি এটা শিখছিলাম, আমি এটা পারছি, আমি ডিজিটাল মার্কেটিং শিখছি, দ্যাটস ওয়াই আই কুড সেট আপ দ্য কোম্পানি। ফলে ওই যে ভিজিবল লেয়ারটা, তার সাথে আপনি ইনভিজিবল যে লেয়ার মাইন্ডসেট, এটাকে কানেক্ট কিভাবে করতেছেন? আচ্ছা, খুবই সুন্দর কথা। কিভাবে কানেক্ট করব? আসলে মাইন্ড হলো একটা আয়নার মতো, আমি যদি এভাবে বলি। আয়নাতে যে প্রতিবিম্ব দেখা যাবে, সেটা কিন্তু একটা রিফ্লেকশন তৈরি হবে অন্য একটা জায়গাতে। এখন ব্যাপারটা এরকম, আমি যদি একটা বল ছুঁড়ে মারি দেওয়ালে, সেটা আমার দিকে ফিরে আসবে। আমি যেই বেগে মারবো, ঠিক সেই বেগে আমার দিকে ফিরে আসবো। মাইন্ড ঠিক সেরকম একটা জিনিস। আমি মাইন্ডের উপরে যেরকম জিনিস আমি চাইবো, যেরকম জিনিস আমি দেখব, যেরকম জিনিস আমি এক্সপেক্ট করব, এবং মাইন্ডের কাছে আমি বলতে পারি, শুনতে পারি, চাইতে পারি, দেখতেও পারি। ঠিক আমি যেভাবে দেখতে চাইবো, শুনতে চাইবো, বলতে চাইবো, মাইন্ড আমাকে ঠিক সেই জিনিসটাই আমাকে রিফ্লেক্ট করে দিবে, ওই বলটার মতো, নিউটনের 3rd ল এর মতো। সো এটা হলো মাইন্ডের প্রথম প্রিন্সিপাল এন্ড ফিলসফি। যদি কেউ মনে করে যে আমার পক্ষে সম্ভব, তাহলে সম্ভব। আর একই সাথে পড়া, একই বেঞ্চে বসা পাশের যে স্টুডেন্ট সে যদি মনে করে যে না, আমার পক্ষে হিমালয়ে যা সম্ভব না, পাশের ছেলেটি মনে করছে সম্ভব, তাহলে তার জন্য সম্ভব। কারণ সে মাইন্ডের কাছে তার বিশ্বাস তৈরি হয়েছে, এবং মাইন্ডের কাছে সে বলেছে, তার ভিতরে একটা বিশ্বাস তৈরি হয়েছে, সেই বিশ্বাস থেকে মাইন্ড বলে দিয়েছে ইয়েস পসিবল। ওই যে আমরা বলতে পারি যে ওই বিশ্বাস থেকে তার অ্যাক্টিভিটিতে কনভার্ট হবে, রাইট? রাইট রাইট। যেটা আমি মনে করি হিমালয় আমি যেতে পারবো, তাহলে আমি চিন্তা করবো হোয়াট নেক্সট, আমাকে কি করতে হবে, আমাকে কোথা থেকে প্রিপারেশন নিতে হবে, সো আই টেক দ্য অ্যাকশন। আর না, আমি পারবো না, সো তার মানে কি আমি আসলে অ্যাকশনটাই নিব না, তাই না? অ্যাকশনটা নিব। রাইট। সো ম্যাটেরিয়ালে কনভার্ট করার জন্য ওই ইমম্যাটেরিয়াল জায়গাটা থেকে শুরু, তাই না? সো ওটা হলো কোর জায়গা, ওটা হলো শুরু। যেমন স্টিফেন কাভি, উনি কি বলেছেন, তার 7 হ্যাবিটস কথা প্রসঙ্গে বিভিন্ন বইয়ের নাম চলে আসবে, যে সেখানে ইন্টারেস্টিংলি আজকে আমার 3 নাম্বার সেশন, গতকালও আসছে, পরশু দিন আসছে, আজকেও আসছে। আমার ধারণা 7টা সেশনে হয়তো 7 হ্যাবিটস এর নাম আসবে। আমার মনে হয় এখন যারা শুনছে প্রত্যেকেরই এই বইটা পড়া উচিত অ্যাজ এ বিগিনার। ওনার প্রথম একটা ফিলসফি। আমি ভাই এক মিনিট আমি একটু এটা বলার আগে একটু তথ্য শেয়ার করি। আমরা স্ক্রলে অলরেডি দেখতে পাচ্ছি, আমরা কামরুল ভাইয়ের সম্মানে আজকে একটা প্রোমো কোড ক্রিয়েট করেছি। প্রোমো কোডটার নাম হচ্ছে কামরুল 95, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে।
কামরুল 95 এই প্রোমো কোড ইউজ করে আপনারা যদি রকমারিতে এই লাইভ চলাকালীন বই অর্ডার করেন তাহলে হচ্ছে আপনারা 5% এক্সট্রা ডিসকাউন্ট পাবেন। তো 7 হ্যাবিটস নিয়ে যেহেতু কথা হচ্ছে, 7 হ্যাবিটস এর অলরেডি অনেকগুলো বাংলা হয়েছে, এর মধ্যে একটা বাংলা আমি দেখেছি যথেষ্ট আমার কাছে ভালো মনে হয়েছে, জীবন গঠনের 7 অভ্যাস, মোস্ট প্রবাবলি এরকম একটা নাম, রকমারিতে পাওয়া যাবে। এবং বইটাতে আমার যে কারণে ভালো লেগেছে, যিনি লিখেছেন উনি ওনার মতো করে ইম্প্রোভাইজ করেছেন এবং বাংলাদেশি কনটেক্সটের অনেকগুলো এক্সাম্পল ওখানে উনি ঢুকিয়েছেন। সো আরো অনুবাদ আছে, ইউ ক্যান চেক ইট আউট। সো আমি বলার লোভ সামলাতে পারলাম না। আর আরেকটা জিনিস হচ্ছে কামরুল ভাই, আপনার অ্যান্সার যাওয়ার আগে অলরেডি অনেকে অনেক তথ্য দিয়েছে আপনার সম্পর্কে, রিসার্চ করে লোকজন ভাষায় ফেলছে। তো আমি শুরুর দিকে দেখছি বলছে একজন এক ছেলে, আরেকজন লিখছে এক ছেলে এক মেয়ে। হুইচ ওয়ান ইজ রাইট? আমি কিন্তু জানি না আপনার ছেলে মেয়ে কয়জন। এক মেয়ে এক ছেলে। আচ্ছা, এটা একজন বলেছে। তো আমার টিমকে আমি একটু রিকোয়েস্ট করব, এক ছেলে এক মেয়ে আমি জানতাম না, যে প্রথম এই কমেন্টটা করতে পেরেছে তাকে মানে গিফটের জন্য নির্বাচিত করতে। আর সেই সাথে আমি আরেকটা ঘোষণা দিচ্ছি এই মুহূর্তে, আমি আমার অডিয়েন্সকে বলতেছি আজকে আমরা জাস্ট শুধু ভালো ভালো কোয়েশ্চেনের জন্য পুরস্কার দিব না, আমরা আজকে বেশি পুরস্কার দিব সুন্দর করে সামারি লেখার জন্য। আমরা যে ডিসকাশন গুলো করতে থাকবো, এক একটা পয়েন্ট নিয়ে আলোচনা করবো, এক একটা কোয়েশ্চেন শেষ হয়ে যাবে, আপনাদেরকে খুব মনোযোগ দিয়ে কথাটা শুনতে হবে এবং শুনে ওইটা নিয়ে ছোট্ট করে সামারি লিখতে হবে। আপনাদের সামারির মধ্যে যার যার সামারি অনেক সুন্দর হবে, আমরা ওই লাইনগুলো মোস্ট প্রবাবলি আমাদের ক্যাম্পেইনে ইউজ করব আপনাদের ক্রেডিট দিয়ে, যে এই লাইনটা আপনার থেকে আমরা পেয়েছি, ক্রেডিট গোস টু ইউ। সো আজকে কিন্তু আমরা গেমটা একটু চেঞ্জ করলাম, সো ইউ টু মেক ইউ ফোকাস টু আওয়ার ডিসকাশন। যে আমি আবারও বলছি, আজকের গিফটের বেশিরভাগ অংশ যাবে, প্রশ্ন করার জন্য তো কিছু যাবেই, কমেন্ট করার জন্য যাবে, বাট বেশিরভাগ গিফট আমরা দিব সবচেয়ে ভালো যারা সামারি লিখতে পারবেন আমাদের কথা শুনতে শুনতে। সো প্লিজ কামরুল ভাই, সরি ফর ইন্টারাপ্টিং। ভেরি গুড। সো ওই প্রশ্নের আনসার আসলে বিশ্ববিখ্যাত মানুষ আমরা সবাই জানি, স্টিভেন কাভি। উনি অনেক গবেষণা করেছেন, অনেক রিসার্চ করেছেন, করে বইটা লিখেছেন এবং জগৎ বিখ্যাত বই। এবং আজকে যারা শুনছে আমি মনে করি, আমি হাইলি রেকমেন্ড করব সবাই যেন এই বইটা অন্তত পড়া শুরু করে। প্রথম, যদি সে জীবন চেঞ্জ করতে চায়, জীবনে অনেক বড় কিছু করতে চায়, যদি তার স্বপ্ন থাকে, যদি সে এমন কিছু করতে চায় যেটা এখন মনে হচ্ছে বাপরে বাপ সম্ভব না, আমি বলবো তারা যেন এই বইটা পড়ে। ওখানে যেটা বলা আছে, বিগিন ফ্রম দ্য এন্ড, বিগিন ফ্রম দ্য এন্ড ইন মাইন্ড। তাহলে আমি, তার অর্থ হলো আজ থেকে আমি, যারা এখন শুনছে, আজ থেকে 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, যতদিন পর্যন্ত যে যতক্ষণ কল্পনা করতে পারবে, আজ থেকে 50 বছর পরে আমি কি হতে চাই, বা 100 বছর পরে আমি কি হতে চাই, যার কল্পনায় যত দূর আসে। যদি কেউ হতে মনে করে যে আমি ব্যবসায়ী হব, তাহলে আমার ব্যবসা কোন অবস্থানে থাকবে, এক্স্যাক্টলি আমাকে ওই চিন্তা করতে হবে। নট যে আমি ব্যবসা করতে চাই, না, আমার ব্যবসা হবে এই ইন্ডাস্ট্রিতে 1 লক্ষ এমপ্লয়ি থাকবে, এতগুলো দেশে কাজ করবে, সার্টেন থিং এক্স্যাক্টলি আমাকে কল্পনা করতে হবে। বিগিন ফ্রম দ্য এন্ড। তাহলে এই এন্ডটা কিন্তু তাহলে কি, উনি কিন্তু বলে নাই যে তোমাকে ওইখান থেকে পড়াশোনা শুরু করো বা ওই জ্ঞান অর্জন করো। উনি বলেছে বিগিন ফ্রম দ্য এন্ড ইন মাইন্ড। তার মানে আমাকে ওই চিত্রটা আমাকে মনের মধ্যে তৈরি করতে হবে। দিস ইজ দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ফর্মুলা। সেখানে কিন্তু স্টিফেন কাভি বলে নাই যে তোমার এই দক্ষতা থাকা লাগবে। তাহলে আমাকে সর্বপ্রথম শুরু হচ্ছে কিন্তু ফান্ডামেন্টাল এবং ফাউন্ডেশন হলো আমাকে ওই চিত্র, যেটাকে মনের আয়নায়, মনের পর্দায় তৈরি করতে হবে, যে আমি 70 বছর পরে আমার এই ব্যবসা প্রতিষ্ঠান আছে, অথবা আমি চাকরি করছি গুগলে, মাইক্রোসফটে, অথবা যে যেভাবে কল্পনা করতে পারে। এখন যদি কেউ কল্পনা করতে পারে গুগলের চিফ এক্সিকিউটিভ আজ থেকে 30 বছর পরে, এবং সেই চিফ এক্সিকিউটিভের ধরনটা কেমন, সে কোথায়, কিভাবে, কেমন অফিস, কিভাবে তার জীবনযাপন, কিরকম গাড়ি, কিরকম বাড়ি, কিরকম তার অফিস, কিরকম তার এনভায়রনমেন্ট, আমি বলে দিচ্ছি, যত ডিটেইল সে মনের পর্দায় কল্পনা করতে পারবে, তত বেশি তার জন্য সুবিধা হবে ওই চিত্রটাকে ফুটিয়ে তোলার জন্য। এবং সেখানে সেকেন্ড কম্পোনেন্ট যেটা আমি বলি, আর্ল নাইটিঙ্গেল উনি বলেছেন যে ইমাজিনেশন ইজ দ্য ফ্যাক্টরি। কোথায় বলেছেন? আর্ল নাইটিঙ্গেল, এটা আর্ল নাইটিঙ্গেলও বলেছেন, আবার থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ, নেপোলিয়ান হিল, এখানে এই বইটাতেও বলা আছে। আরেকটা বইয়ের রেফারেন্স দিচ্ছি, এই বইটাতেও বলা আছে, যখন আর্ল নাইটিঙ্গেল এই বইটা সামারি করেছেন, ওনার রেফারেন্স দিয়ে, যে ইমাজিনেশন ইজ দ্য ফ্যাক্টরি, যেখানে যে কোনো কিছু তৈরি করা যায়, রং তুলি দেওয়া যায়, কোনো রং লাগে না, তুলি লাগে না, কোনো কর্মচারী লাগে না, কোনো মেশিন লাগে না।
তার মানে এবার আমরা যদি কানেক্ট করি ওই যে স্টিভেন কাভির ফর্মুলা এবং থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ নেপোলিয়ান হিলের ফর্মুলা, ইমাজিনেশন করতে হবে এবার আমাকে, কিরকম চাই রং তুলি দিয়ে আমাকে সাজাতে হবে। এবার কোথায় সাজাবো? আমি তো আঁকবো না, আঁকবো কোথায়? মনের পর্দায়। আর ওই যখন আমি যত বেশি ক্লিয়ারলি আঁকতে পারবো তখন বলা হচ্ছে যে হোল্ড দ্য ইমেজ, অর্থাৎ ওই চিত্রটাকে ধরে রাখো। এবার ওই চিত্রটাকে ধরে রেখে এবার তুমি কাজ শুরু করো। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আমরা যেটা হয়, যে কারণে আমরা মিস্টেক করি ক্যারিয়ারে, আমি এবার তাহলে ওখানে কানেক্ট করে দিই। আমরা মিস্টেক করি ক্যারিয়ারে, ওই চিত্রটা চিত্রায়িত করতে পারি না, ইমাজিনেশনটা তৈরি করতে পারি না, যে কারণে আমাদের শারীরিক মানসিকভাবে ওই ফিলিংটা তৈরি হয় না, ওই বিলিফটা তৈরি হচ্ছে না। কারণ আমি তো জানি না কোথায় আমি যেতে চাই, আমার মনের ভিতরে সেই ক্লারিটি নাই। সবাই বলে না আমি কনফিউজড, সবাই বলে না আই এম নট শিওর, বলে আই ডু নট নো হাউ। এই হাউটা আসবে সবার পরে। ওয়াই আই এম ক্রিয়েটিং দ্যাট পিকচার। তারপরে আমার বিলিভ সিস্টেমে কিন্তু ওটাকে বিলিভ করতে হবে। এবার নেপোলিয়ান হিল কিন্তু তার বইতে আবারও সে বলে দিয়েছে যে ফিলিংটা তাকে তৈরি করতে হবে ওই ইমাজিনেশনের উপরে। আমি চিন্তা করলাম যে আমি গুগলে চাকরি করব, মাইক্রোসফটে চাকরি করব, বাট না আমি কি পারবো? দূর, এগুলো আমার দ্বারা হবে না, গ্রাম থেকে আসছি, দূর, ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি নাই, বুয়েটে পড়ি নাই, আইবিএতে পড়ি না, দূর, এগুলো হবে না, এগুলা ভোগাস। তার মানে কিন্তু হ্যাঁ, এটা আমার জন্য না। তাহলে কি হলো? আমি কিন্তু আমার যে চিত্রায়িত করছিলাম, মনোছবি আঁকছিলাম, আমার ব্রেনে যে একটা, আমি কিন্তু নিজেই ধাক্কা মেরে সরে দিলাম। কিভাবে? ওই যে বিশ্বাসে মেলাই বস্তু, তর্কে বহুদূর। ওই সিম্পল এক্সাম্পল এখানে। আচ্ছা, আমি যদি এখানে একটু চ্যালেঞ্জ করি, হ্যাঁ চ্যালেঞ্জ করবো, বিকজ যাতে আমাদের ইউজাররা এটা একটু ডেপথে যেতে পারে। আর ইউজারদেরকে আমি অনুরোধ জানাচ্ছি যে ওই যে সামারি লিখতে শুরু করতে হবে। সো কামরুল ভাই এতক্ষণ যা বললো সামারিটা আমরা লিখে ফেলি যার যার ভাষায়, যে কি বললেন উনি, হ্যাঁ আপনি কিভাবে জিনিসটাকে ইন্টারপ্রেট করলেন। সো সামারিটা সবাই লিখতে শুরু করে দেন। আমি নেক্সট কোশ্চেন কামরুল ভাইকে করতে চাই একটু চ্যালেঞ্জ করার জন্য, সো দ্যাট দে গেট বেটার ক্ল্যারিটি। সেটা হচ্ছে যে ধরেন আমি স্বপ্ন দেখলাম আমি টেন্ডুলকার হয়ে যাব, স্বপ্ন দেখলাম আমি রোনালদো হয়ে যাব, হ্যাঁ, বাট এটা হয়তো আমার ন্যাচারাল অ্যাবিলিটির মধ্যে নাই, অনেকে বলতে পারে, অর মেবি এটা আমার কমফোর্ট জোন না, তাই না? তাহলে আমি কি মানে এনি র্যান্ডম জিনিসকে আমি আসলে কল্পনা করে আগায় যাব, নাকি ওখানে আবার নিজেকে আমার অ্যানালাইসিস করার নিজের যে সেটা দেখার একটা ইস্যু আছে? আচ্ছা, এই প্রশ্নের উত্তর আমি একটা গল্পের মাধ্যমে দিই। আমরা একটা গল্প করি, উদাহরণ, তাহলে সবাই বুঝতে সুবিধা হবে। যেমন ধরে নেওয়া যাক আমি এখন খুব ক্ষুধার্ত, ঠিক আছে, আমি 2 বেলা খাই নাই, আমি রেস্টুরেন্টে গিয়েছি। রেস্টুরেন্টে গিয়ে আমি বললাম যে এই ওয়েটার আসো, এই শোনো তোমাদের কি আছে? ওয়েটার মেনটেন দেখে বললো যে বস চিকেন বিরিয়ানি আছে, মরক পোলাও আছে, কাচ্চি আছে, আর এই তেহারি আছে। ঠিক আছে, তুমি একটা কাজ করো, তুমি মরক পোলাও নিয়ে আসো, যাও তাড়াতাড়ি যাও নিয়ে আসো। তো ওয়েটার চলে গেল। ওয়েটার গিয়ে ওখানে কিন্তু রেডিমেড খাবার নাই, খাবার অর্ডার করলে শেফ বানিয়ে গরম গরম খাবার পরিবেশন করে, ঠিক আছে। ওয়েটার শেফের কাছে গেল, শেফ কি বললো, শেফ চিকেন বিরিয়ানি একটা 2টা সিনা পিস হবে, অর্ডার হয়েছে সিনা পিস। এবার শেফ এবার ফ্রিজ থেকে মুরগির সিনা পিস বের করলো, করে টোরে কালি জিরা চাল টাল দিয়ে সুন্দর করে সে রান্না শুরু করলো অ্যাজ পার দি অর্ডার মেনু। খেয়াল করে দেখতে হবে, আমি অডিয়েন্সকে বলছি, আমি কোয়েশ্চেন করব। তাহলে এবার শেফ রান্না করা শুরু করেছে, আর আমি রেস্টুরেন্টে গেছে খাবার আমি অর্ডার দিয়েছি। আমাকে ওয়েটার বলেছে বস আমাদের 20 মিনিট সময় লাগে, কিন্তু আপনি যে খাবার অর্ডার দিয়ে করেছেন আপনার জন্য 20 মিনিট সময় লাগবে। এখন আমি যেহেতু খাবার অর্ডার করার পরে আমার তো পেটে ক্ষুধা, এবার আমি আর সইতে পারছি না, ঠিক আছে, আমি এবার অস্থির হয়ে গেছি। এই ভাই খাবার কই, এই এদিকে শোনো, কি ব্যাপার, আমার খাবার নিয়ে আসো তাড়াতাড়ি, এত দেরি হয় কেন? উত্তেজিত হয়ে গেছি। বলে বস মাত্র 10 মিনিট হয়েছে, আর 10 মিনিট সময় লাগবে। না আমার পক্ষে সম্ভব না। এগুলো কি তোমরা শুরু করছো? একটা কাজ করো, তোমাদের এখন কি আছে বলো, মানে বিরিয়ানি বাদ দাও, মরক পোলাও বাদ দাও, আমাকে ফ্রেঞ্চ ফ্রাই দাও। কতক্ষণ লাগবে? বস 7 মিনিট লাগবে, ফ্রেঞ্চ ফ্রাই ফ্রেশ। ঠিক আছে যাও। ওয়েটার চলে গেল রেস্টুরেন্টে।
শেফকে বললো, শেফ শেফ শেফ, কাস্টমার বিরিয়ানি খাবে না। শেফের কি কিছু করার আছে? কিচ্ছু করার নাই। শেফ হাফ কুকড ফুড নিয়ে কি করবে? সে ওই রেস্টুরেন্টে একজনের অর্ডার করা খাবার আরেকজনকে দেওয়া হয় না, তাহলে সে কি করবে? খাবারটা নিয়ে ডাস্টবিনে ফেলিয়ে দেবে। এবার সে আবার ফ্রেঞ্চ ফ্রাই বানানো শুরু করলো। কাস্টমার মহাশয় এবার 7 মিনিটও যায় না, 3 মিনিট পরে, তোমাদের রেস্টুরেন্টের খাবার দাবার যে কি অবস্থা, আসলে তোমাদের কোনো মান, তোমরা আসলে কিচ্ছু জানো না কিভাবে করতে হয়, রাইট? কাস্টমার ইজ দ্য কিং, কাস্টমার ইজ দ্য গড। একটা কাজ করো, আমি পারবো না, তোমাদের রেডিমেড কি আছে বলো তো? আচ্ছা বস, ওই যে বাদাম আছে, চানাচুর আছে, নিয়ে শুনে 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 ফ্রেশ ফ্রাইড হবে না, ওই রেডিমেড বাদাম চানাচুর যা আছে দেন। শেফ কি করলো? ফ্রেঞ্চ ফ্রাই ফেলে দিল, রেডিমেড বাদাম চানাচুর দিয়ে দিল। গল্প, এটা বাস্তবসম্মত কথা কিন্তু। এবার আমি আনফোল্ড করি, তাহলে এই আমি যে খাবারটা অর্ডার করলাম, দ্যাট ইজ মাই ইমাজিনেশন, ভিজুয়ালাইজেশন। আমি যখনই ভিজুয়ালাইজ করে ফেললাম, ইমাজিন করে ফেললাম, শেফ দ্য অলমাইটি ক্রিয়েটর গড, উনি বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি করেছেন। বিশ্ব ব্রহ্মাণ্ড একটা ফর্মুলায় চলে। বিশ্ব ব্রহ্মাণ্ডের কাছে আমার ইমাজিনেশনের ডিমান্ডটা পেশ হয়ে গেছে। তার এক বান্দা, এক হিউম্যান বিইং এই জিনিসটা চেয়েছে, অর্ডার চলে গেছে কার কাছে? শেফের কাছে। শেফ এবার অ্যাকর্ডিংলি তার জন্য আঞ্জাম, অর্থাৎ বিভিন্ন জিনিস তার লাগবে। ওই যে তাকে হার্ভার্ডে যাবে বা নর্থ সাউথে পড়বে, বা তাকে ডাক্তারি পড়বে, ইঞ্জিনিয়ারিং পড়বে, এবার তো সময় তো লাগবে, রেডি তো করতে হবে। ওই যে খাবার রেডি হচ্ছে। এবার আমি বেচারা হার্ভার্ডে যাব, আমি এখন 8-এ পড়ি, ঠিক আছে? এবার আমার সামনে যখন হার্ভার্ডের সুযোগ আসে না, দূর, এগুলো হবে না হবে না, কি করলাম আমি স্কুলে পড়ি, গ্রামার স্কুলে পড়ি, এগুলো হবে না, বাদ দাও এগুলা। ওই তো, অথবা কাজিন বললো, তুই হার্ভার্ডে যাবি, তুই পাগল হয়ে গেছিস। আসলে তো দোস্ত, তাহলে আমি কি করলাম? আমার যে অর্ডারটা আমি কি করলাম? ক্যান্সেল হয়ে গেল, ক্যান্সেল করে দিলাম। তো আমি আসছি যে সেকেন্ড পার্ট অফ দি কোয়েশ্চেন, যে আসলে কিভাবে কি জিনিস লাগবে। তাহলে আমি কিন্তু পরিবেশ দ্বারা, রাইট, আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, এনভায়রনমেন্ট, সরকার, আইন কানুন সবকিছু ওইটা কি কনসিডার করে হবে না আসলে। তাহলে আমার অর্ডার ক্যান্সেল হয়ে গেল না? ওই যে শেফের অর্ডারের মতো। ইউনিভার্স, খোদা একটা মেকানিজম, খোদা তো র্যান্ডম, আমার মুখের মধ্যে আমি হা করলাম, খাবারটা চলে আসবে না, রাইট? উনি একটা প্রসেসে ধান, চাল এবং সেখান থেকে আমার দোরগোড়ায় খাবার রান্না হয়ে আমার প্লেটে আসবে, একটা প্রসেস আছে। আমার মাথার ভিতরে আইডিয়াটা কি মাথা খোদা কি একটু পুরো দিয়ে দেয় না। উনি একটা প্রসেস ফলো করে, আমি যেটা ডিজায়ার করি অ্যাকর্ডিংলি আমার ইন্টেনশন অনুসারে আইডিয়াটা আমার ব্রেনের ভিতরে চলে আসে। সো হি ফলোজ এ প্রসেস। এই প্রসেসের ভিতরে ম্যানিফেস্টেশনটা হয়। তাহলে আমি তখনই যেই মোমেন্টে আমি চিন্তা করলাম যে আমার দ্বারা বোধহয় হবে না, অস্থির হয়ে গেছি, দূর, এগুলো হবে না, সেই মোমেন্টে গড হ্যাজ স্টপড। যেটা আঞ্জাম শুরু হয়ে গেছিল তার জন্য সবকিছু ভিজিবল হওয়া। তার মানে আমার জন্য যে নেসেসারি স্কিল সেট, সেটা কিন্তু পরে, ওই গন্তব্যে যাওয়ার আগে আমার মাইন্ডে বিলিভ যখন আমি করব, মাইন্ড অ্যান্ড বডি সিজনিং যেটাকে বলে, এই সিজনিং তো আগে হতে হবে। তারপরে ওখানে আমি যেই যাহা দিব তাহাই সহিবে, শরীর এবং মন যাহা দিব তাহাই সহিবে। এক ফিলসফি নাম্বার 1, প্রিন্সিপাল নাম্বার 1। মানুষ পৃথিবীর সর্বাপেক্ষা অ্যাডাপ্টেবল অ্যানিমাল। আজকে যদি আমাকে নর্থ আমেরিকাতে -40 ডিগ্রি ভিতরে নিয়ে যাওয়া হয়, আমি সেখানে 1 মাস পর অ্যাডাপ্টেড হতে বাধ্য, রাইট? আজকে আমাকেও যদি সাহারা মরুভূমিতে নিয়ে যাওয়া হয়, বাধ্য হয়ে যদি আমিও কিন্তু সেখানেও কিন্তু অ্যাডাপ্ট করে নিতে বাধ্য হয়ে যাব। এক্স্যাক্টলি, মানে আমি যদি একটু ইফ ইউ অ্যালাউ, আমি যদি একটা কমেন্ট মাঝখানে ঢুকাই, মানে আমি নেপালে যখন গেলাম একবার, তো একটা মানে পাহাড়ে, মানে ওই ভোরবেলার ওই সূর্যোদয়টা ওই পাহাড় থেকে খুব সুন্দর দেখা যায়। আমরা গাড়িতে করে প্রায় 15-20 মিনিট গাড়ি জাস্ট উঠতেছে, পাহাড় এত উঁচু,
ধরেন 15-20 মিনিট গাড়িতে উঠছে, মানে ইউ জাস্ট থিঙ্ক যে হাইটটা কত। ওই উচ্চতায় দেখলাম এক মহিলা পানির একটা বিশাল ইয়ে নিয়ে পিঠে হেঁটে হেঁটে উঠতেছে। মানে এটা যদি নর্মাল আমাকে বলা হয় যে মানে এটা কি তোমার পক্ষে ভাই বলেন কি, বাট দেখেন যে ওইখানে যে লোকগুলা যারা জন্ম নিয়েছে, নট দ্যাট যে তাদেরকে আল্লাহ স্পেশাল বানাইছে, স্পেশাল তাদের মানে ইয়ে দিয়ে, সক্ষমতা দিয়ে, জাস্ট ওই পরিবেশে তারা বাকিদেরকে দেখছে বাকিরা পারে, তো তাদের মধ্যে বিলিফ তৈরি হয়েছে, অ্যান্ড দে মানে স্টার্ট ডুইং দ্যাট। এবং তারা কিন্তু সেটাকে মানে শেরপারা যে হাইটে থাকে আনইমাজিনেবল। ইউ আর ভেরি রাইট যে অ্যাকচুয়ালি ম্যাটেরিয়াল সবই আছে। সো আমি যখন অধৈর্য হয়ে যাচ্ছি তখন জিনিসটা আসলে ক্রিয়েট হচ্ছে না, ক্রিয়েট হওয়ার আগে জিনিসটাকে আমি নষ্ট করে দিচ্ছি, রাইট? স্কিল তো পরে আসবে। একদম আরেকটা এক্সাম্পল দিয়ে দিই, ফেলাও মি, সবাই জানে আমি যদি গ্রাম থেকে আসছি, আমি একটা গ্রামের খাঁটি উদাহরণ দেব। পাট ক্ষেত থেকে পাট কেটে কি করা হয়? আমি সব অডিয়েন্সকে বলছি, পাট কাটার পরে কি করা হয়? দেখি অডিয়েন্স কি বলে, যেটাকে বাংলায় পাট কাটার পর কি করা হয়, কমেন্টে লেখেন। রাইট, পাট কাটার পরে কি করে সবাই, কৃষকেরা কি করে? একটা বাংলায় একটা কথা আছে, দুইটা অ্যালফাবেট আছে, জাগ দেওয়া হয়, জাগ দেয়, রাইট? পাট জাগ দেয়। কিভাবে পাটের জাগ দেয়? পাটকে পচা পানির নিচে ডুবায়ে উপরে কচুরি পানা দেয়, রাইট? অন্যান্য কিছু দিয়ে পাটকে পানির নিচে ঢেকে রাখে। আর এই প্রক্রিয়াটাকে কি বলে? জাগ দেওয়া, রাইট? এই প্রক্রিয়াটাকে বলে হলো জাগ দেওয়া বলে, রাইট? ইংলিশে বলে হলো সিজন করা। সিজনিংটা কি? আমি মুরগি কাটার পরে মেরিনেট করে বলে, মশলাগুলো মাখায় সুন্দর করে রেখে দেবো, রান্না হবে, অ্যারোমা সুন্দর হবে। সো পাটকে জাগ দিতে হয় 20-25 একটা নির্দিষ্ট সময় পরে। আমি দর্শককে সেটাও জিজ্ঞাসা করতে চাই, কতদিন পাটকে জাগ দিতে হয় বন্ধুরা আমার? কতদিন? রাইট। সো একটা নির্দিষ্ট সময় পচা পানির ভিতরে কিন্তু পাটকে জাগ দিয়ে তুলে এবার কি করে? পাটকে সবাই আপনারা দেখেছেন না, গণধোলাই দেয়, ধোলাই করে, গণধোলাই। একেবারে কৃষক পানিতে নেমে, মাজা পানিতে নেমে পাটকে গণধোলাই দেয়। গণধোলাই দিয়ে পাট কাঠি বের হয় 20-25 দিন, রাইট? অ্যাপ্রক্সিমেট সময় কাঠি বের হয় গণধোলাই দেওয়ার পরে। এই গণধোলাইয়ের পরে কি বের হয়? কাঠিটাকে কৃষক কি করে? কৃষক তার এক কোনায় নিয়ে যায়, পাটকাঠি বানায়, আর ওই ফাইবারটাকে বের করে ওটাকে শুকায়, এবার ওটাকে প্রসেস করে, রাইট? এই যে প্রসেসড ফাইবার, যেটাকে বলে গোল্ডেন ফাইবার, প্রসেস যদি না করা হতো ওটাকে কেউ গোল্ডেন ফাইবার বলতো? আমি দর্শককে জিজ্ঞাসা করছি। এই জাগ দেওয়া প্রক্রিয়া যদি না হতো, যদি পচা পানিতে না যেত, যদি গণধোলাইয়ের শিকার না হতো কৃষকের হাতে, যদি ছুঁড়ে বের না করতো, যদি এটাকে রোদে শুকাতে না দিত, এটাকে কি গোল্ডেন ফাইবার নাম দেওয়া হতো? আমি সবাইকে জিজ্ঞাসা করছি, রাইট? এখানেও কিন্তু শেষ নয়। এই গোল্ডেন ফাইবার এখন আমরা সবাই জানি BMW, মার্সিডিজের অনেক এই যে ড্যাশবোর্ড থেকে শুরু করে অন্যান্য অনেক কাজে ব্যবহার হচ্ছে। এবার আমি বলি, আমাদের মাইন্ডসেট এই পাট জাগ দেওয়ার মতো, মাইন্ড এবং বডি সিজনিং করতে হবে, জাগ দিতে হবে একটা নির্দিষ্ট সময় ধরে। জাগ দিব কিভাবে মাইন্ডকে? আমি গুগলে যেতে চাই, আমি হার্ভার্ডে পড়তে চাই, আমার স্বপ্ন ওই যে পানির তলায় চুপ করে বসে থাকতে হবে একটা নির্দিষ্ট সময়, আমি করতেই হবে, যাব সকাল সন্ধ্যা পানির নিচে। এইবার গণধোলাই কি? শরীরটার উপরে, অর্থাৎ পাট কাঠি থেকে ফাইবারটাকে বের করা। তার মানে আমার বডিকে আমি যেটা বলছি, আমার মাইন্ডে, আমার বডিকে সেটা রেসপন্স করে কিনা, ইউ সি? এটাকে বলে রেজোনেট, মানে অর্থাৎ ভাইব্রেশন তৈরি হয় কিনা। আমি গুগলে যাব, ইয়েস, আই উইল গো টু গুগল, ইয়েস, আমি নাসাতে যাব, এই যে এটা ফিলিং। আমি যখন নর্থ সাউথে গাড়ি কিনে পড়তে গেলাম, বিলিভ ইট আর নট, আমার যে ফিলিং, ও মাই গড, আমি চাঁদে চলে গেছি। আমি যখন হার্ভার্ড ক্যাম্পাসে গেছি, ইউ ডোন্ট বিলিভ, I was crying because the feeling is so real. So এই যে বডি এবং মাইন্ডটাকে সিজন করা, আমি নাসা দেখতে গেছি। সো এই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য, অন্য কেউ কারণে বলছে না, তাদেরকে ইন্সপায়ার করার জন্য। আমার একটা পর্যায়ে প্রথম আমার খুব ভয় লাগতো, আমি কি পারবো ঢাকা কলেজে আসতে? আমি ছোট্টবেলার কথা বলছি,
3টা ব্যাগ নিয়ে ঢাকা শহরে চলে আসছি, 3টা ব্যাগ, 2 ব্যাগে বই, 1 ব্যাগে কাপ, 1 ব্যাগে বুক, 1 ব্যাগে বুক, 2 ব্যাগে বই নিয়ে ঢাকা মেডিকেল কলেজে নেমে আমি গেলাম। আমি একা, আমার বাসা নাই, আমার এক জিদ ধরে। তো প্রথম আমি কিন্তু বিশ্বাস করি নাই ঢাকা শহরে পারি নাই, কিন্তু আমার শরীর একসময় বিশ্বাস করেছে। এটাকে মাইন্ড অ্যান্ড বডি অ্যালাইনমেন্টে আসছে। থট অ্যান্ড বিলিভ অ্যালাইনমেন্ট হতে হবে এক। এই অ্যালাইনমেন্ট যতক্ষণ পর্যন্ত না হবে, এ বডি রেসপন্স করবে না। আর বডি যখন রেসপন্স না করবে, আমার অ্যাকশন হবে না, অর্থাৎ আমার ইভেন্ট তৈরি হবে না। লট অফ টাইম আমরা যেটা হয়, আমরা ইভেন্টকে কন্ট্রোল করতে যাই। ইভেন্ট হলো অ্যাকশন, রেজাল্ট অফ দি অ্যাকশন। সো হোয়ারাস আমার থট তৈরি হয় নাই, ইমাজিনেশন তৈরি হয় নাই, পিকচার তৈরি হয় নাই, বিলিভ তৈরি হয় নাই, অ্যাকশন তৈরি হয় নাই। আমি আশা করি কি ঘটনা ঘটে যাবে। আমি কি বুঝাতে পেরেছি কিনা জানি না, তবে এই উদাহরণের ভিতরে সব অ্যান্সার আছে। আপনি বোঝাতে পেরেছেন কিনা সেটা তো আমরা রিফ্লেক্টেড হবে হচ্ছে যে ইয়ে থেকে এখন সামারি, আগের অংশ সামারি লিখেছিল, আপনি কমেন্ট খেয়াল করেছিলেন কিনা। তো দর্শকদের তাহলে আবার ইনভাইট করছি যে কামরুল ভাই খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন, মাইন্ডসেট, বিলিফ। ওইটা বলি কিন্তু শেষ না যে হ্যাঁ আমি খালি ভাবলাম ফাটাই দিব দেন আই ডু নাথিং। তারপরে উনি অসাধারণ মেটাফোর দিয়েছেন, মানে কি বলে ওই যে হোটেলের এক্সাম্পল থেকে শুরু করে পাটের জাগ দেওয়া। তো ওখান থেকে শুরু করে এই পর্যন্ত এইটুকুতে আপনারা যা বুঝলেন আপনারা কমেন্টে সামারি করে লেখেন, এবং পুরস্কার তো থাকবে সেটার জন্য। এবং আমি আবারও একটু ঘোষণা দিতে চাই, কামরুল 95 এই প্রোমো কোডটা ইউজ করে আপনারা যদি এখন অর্ডার দেন আমাদের রকমারিতে যে কোনো বই, এক্সট্রা 5% ডিসকাউন্ট পাচ্ছেন কামরুল ভাইয়ের সৌজন্যে। কথা প্রকাশের এই প্রোগ্রামে এই আমাদের বইয়ের এই গিফট পার্টনার হচ্ছে আদর্শ প্রকাশনী। সো কামরুল ভাই, আমরা এর পরের অংশে এখন একটু যাব। তো তার আগে অলরেডি আমরা বেশ কিছু কোয়েশ্চেন পেয়েছি হচ্ছে বই নিয়ে, যে বইয়ের সাজেশন চেয়েছেন বেশ কয়েকজন। অলরেডি আপনার কথায় 7 হ্যাবিটস এর নাম আসছে, থিংক এন্ড গ্রো রিচ এর নাম একটু করে আসছে, আর মাইন্ডসেট তো অনেকবার আসছে। সো মাইন্ডসেট বইটার নাম আসে নাই, বাট মাইন্ডসেট শব্দটা চলে আসছে। আমি বইয়ের নাম দিব। আমি আমি কয়েকটা বইয়ের নাম এবং আমি ছবি দেখাই, সো দ্যাট আমি এটাও সাবধান করে দিই যে শুধুমাত্র বই পড়লে কিন্তু হবে না। এক্স্যাক্টলি, বই আমাকে নলেজ দিবে, ইনফরমেশন দিবে, জ্ঞান দিবে। ওই জ্ঞানটা নিয়ে আমাকে শুরু থেকে কাজ করতে হবে, অ্যাপ্লাই করতে হবে, রাইট, বইকে অ্যাপ্লাই করতে হবে। আর যদি আমি অ্যাপ্লাই না করি, তাহলে এই বইয়ের নাম দিয়ে কিছু হবে না, বই পড়েও কিছু হবে না, অনর্থক সময় নষ্ট, টাকা নষ্ট হবে। যদি কেউ চায় জীবনটাকে পরিবর্তন, আমি একদম স্ট্রেট ফরওয়ার্ড বলে দিলাম, যদি কেউ চায় জীবনটাকে পরিবর্তন করতে, 1 বছরের ভিতরে 180 ডিগ্রি পসিবল। আমি যে বইগুলোর নাম বলবো, যদি কেউ কিনে এই বইগুলা পড়ে অ্যাপ্লাই করে, আর যদি সে ফলাফল না পায়, আমি সেই ব্যক্তিবর্গের বইয়ের দাম আমি ফেরত দেব, দায়িত্ব নিয়ে বললাম। যদি এই 10-15টা বই, what a great comment, what a great comment, what a confidence, কনফিডেন্স। যদি সে অ্যাপ্লাই করে এবং অ্যাপ্লাই করে যদি রেজাল্ট যদি না পাই, চাহিবা মাত্র আমি ওই বইয়ের টাকা ফেরত দিয়ে দিব। আমি তার সাথে কথা বলবো যে হাউ ইউ এইভাবে বলি যে ধরেন আমরা যেটা সায়েন্সে পড়ছি, নিউটনের সূত্র আমরা সবাই পড়ছি, লক্ষ মানুষ পড়ছে, কয়জন মানুষ বুঝতে পারছে যে ওই ফর্মুলাটার, নিউটনের সেই তৃতীয় সূত্রের মধ্যে একটা রকেট বানানোর রহস্য রয়ে গেছে, তাই না? ভেরি ফিউ পিপল কুড গো টু দ্যাট ডেপথ। এটা হচ্ছে প্রবলেম, সবাই আমরা বই রিডিং করে ভাবি যে বই বুঝে গেলাম। তো অ্যাকচুয়ালি জিনিসটা হচ্ছে বইকে উপলব্ধি করা, এন্ড মোস্ট ইম্পর্টেন্টলি সেটাকে অ্যাপ্লাই করা, যদি কামরুল ভাই আমি ঠিক বুঝে থাকি। অ্যাবসলিউটলি, অ্যাপ্লিকেশন না করা পর্যন্ত নলেজ ইজ ডিস্ট্রাকশন। রাইট। নলেজ উইদাউট অ্যাপ্লিকেশন ইজ ডিস্ট্রাকশন। আমি বইয়ের নাম, হ্যাঁ, মাইন্ডসেট। এখন দিবেন নাকি আমরা আরো কিছু কোশ্চেন করব তারপরে দিবেন? হ্যাঁ, আমার জন্য কোনো সমস্যা নেই, whenever you want, যখন চাহিবা আমি তখন দিয়ে দেব। চাহিবা মাত্র ইহার বাহাত করে দিতে হবে না। ঠিক আছে, আমরা আলোচনা একটু আগাই, বইয়ের নামগুলো আরো আপনি একটু মনে গুছিয়ে ফেলেন। সো আমি এরপরে একটু আপনার লাইফের কোন একটা ওয়াও মোমেন্ট জানতে চাই, যেটা আপনার মাইন্ডসেটকে ব্যাপকভাবে প্রভাবিত করেছে। যেহেতু মাইন্ডসেট নিয়ে কথা, সো টোটাল লাইফের জার্নিতে এমন কি ঘটনা আপনার আছে, যেটা কোনো ঘটনা হোক, কোনো একটা আন্ডারস্ট্যান্ডিং হোক, কোনো বই থেকে পাওয়া কোনো নলেজ হোক, যেটা আপনার মাইন্ডসেটকে ব্যাপকভাবে প্রভাবিত করেছে, এবং সেই প্রভাবটা কেমন ছিল, মানে মাইন্ডসেটটার কি চেঞ্জ এসেছিল আপনার? আচ্ছা, প্রথমত মাইন্ডসেটের চেঞ্জটা সবচেয়ে বেশি শত্রু কিন্তু নিজে।
অর্থাৎ আমার একটা মন হুম। বলে যেটা লজিক, আরেকটা মন ইললজিক্যাল। তো লজিক্যাল মাইন্ড সবচেয়ে বড় শত্রু মানুষের। ওকে। আমরা যদি লজিক্যাল মাইন্ডকে শুনতে যাই তাহলে কেউই জীবনে একটা নির্দিষ্ট গণ্ডির বাইরে যেতে পারবে না। কিরকম? আমি ঘটনা বলছি এবং একটা উদাহরণ দিলে বুঝতে সুবিধা হবে। যে আমি গাড়ি চালাচ্ছি, আমি আই এম দ্য ড্রাইভার অফ মাই কার, ঠিক আছে, আমার হাতে স্টিয়ারিং। যারা দর্শক শুনছে, রাইট, যে গাড়ি চালাই সে তো তার হাতে স্টিয়ারিং। আমি এখন চিটাগং যাব, গাড়ি চালায়, রাইট। আমার গাড়ির পিছনে আমার বডিগার্ড নেওয়া আছে, ঠিক আছে, আমি ভিআইপি মানুষ, আমি মার্সিডিজ গাড়ি চালাচ্ছি, আমার বডিগার্ড অ্যান্ড আমার সিকিউরিটি গার্ড পিছনে বসা। আমি চিটাগং যাচ্ছি, আমার সিকিউরিটি গার্ড বলছে যে বস একটা কাজ করেন বস, প্লিজ গো স্লো, সামনে সামনে বাজার বাস। সিকিউরিটি বলতেছে বস প্লিজ স্টপ, there is some uncertainty, some serious problem, I can sense it. সিকিউরিটি বলতে আবার বডিগার্ড বলতেছে বস গো রাইট বস গো রাইট, there are some more crowds coming in, আপনি ডানে যান। এবার বডিগার্ড বলতেছে না বস, আবার আপনি বাইরে যান তাড়াতাড়ি বামে কাটেন। এবার আমি যদি আমার সিকিউরিটি গার্ড পেছন থেকে আর বডিগার্ডের এই সব কথা শুনতে যাই তাহলে আমার গাড়ি কোথায় যাবে? আমি সবাইকে বলছি, তাহলে আমার গাড়ির গন্তব্য কোথায় হবে? আমার গাড়ির গন্তব্য হবে রাস্তার খাদের ভিতরে, অথবা আমি সর্বনাশ করে ফেলবো, রাইট। এবার আমি উদাহরণে ফিরে যাই। কার কথা শুনেছি? আমার বডিগার্ড আর সিকিউরিটি গার্ড। সে কোথায় বসা? সে আমার পেছনে বসা। আর এই বডিগার্ড আর সিকিউরিটি গার্ড হলো আমার কনসাস মাইন্ড। এক সময় বলছে না হবে না, এগুলা তোর কি করতে, ঘুমা, এগুলা কি দরকার, ওইটা সকালবেলা ওইটাই এক্সারসাইজ করা, ব্যায়াম করা, বা এত কিছু ফুড হ্যাবিট কন্ট্রোল, মানে এই সমস্ত কি, এগুলা বাদ দে। এক সময় আর বল কাজ কর, দৌড়া বেটা, মানে মোটিভেটেড, তবে না দৌড়, এগুলা করে কিছু হয় না, খামা খাই এগুলা। ওই যে পিছনে বডিগার্ড সিকিউরিটি গার্ড, চ্যাটারিং ভয়েস। সবার হয় না, আমাদের সবার ভিতরে হয় না যে এক সময় এই মন বলছে এটা খাবো, আর এক সময় বলছে যে বাদ দে। এই কথা যদি কেউ শুনতে যায় তার গাড়ি খাদে যাবে। এটা সবচেয়ে বড় শত্রু। আমার জন্য কিন্তু এটা হয়েছে। সো আমি যেটা করেছি, লিটারালি আই সেড টু মাই মাইন্ড, শাট আপ, থ্যাংক ইউ ফর your information, let me decide. আমি কোন ঘটনা থেকে এই জিনিসটা? ঘটনা থেকে আমি যেটা বলি যে আমি যখন নর্থ সাউথে গেলাম, ঠিক আছে, আসলে আমার কাছে কিন্তু ওই যে এত টাকা বা এই এনভায়রনমেন্ট এত কিছু মানে নিতে খুব সমস্যা হচ্ছে, রাইট। সো আমার তো মানে অত পরিমাণে টাকা পয়সা বা সবকিছু মিলে তখন আমি এই কিছু জিনিস আমি বোঝা শিখেছি যে আমাকে বিশ্বাস করতে হবে। আমি যদি এই ইউনিভার্সিটির দোরগোড়ায় গাড়ি নিয়ে আসতে পারি তাহলে আমি শেষ করতে পারবো। তারপরে যখন আমি হার্ভার্ডে যাব ঠিক করলাম, আমি এটা তো করব, আমি একদিন ওইখানে যাব। আমার মাইন্ড বলতো দূর বেটা, তুই ওখানে যাবি কিভাবে? শাট আপ, থ্যাংক ইউ ফর ইনফর্মিং, থ্যাংক ইউ, ঠিক এইভাবে শাট আপ, থ্যাংক ইউ ফর ইনফর্মিং। এই যে প্রক্রিয়াটা আমার জীবনকে চেঞ্জ করে দিয়েছে। শুধুমাত্র কেউ যদি নিজের মাইন্ডের চ্যাটারিং ভয়েসটাকে অফ করে দেয় নিজে, এটা হলো যে কফিটাকে যদি কেউ বাইরে ফেলে রাখে, শত্রু তো সেখানে পয়জন দিলেও দিবে, রাইট? দ্যাট ইজ গ্যারান্টি। সো শত্রুকে আগে অফ করতে হবে। হোয়াট ইজ দ্য এনিমি? সো আমি মনে করি এই এনিমিটাকে অফ করাটা হলো জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। দ্যাট আই হ্যাভ লার্নড অ্যান্ড মাস্টার্ড। সো এটা হলো আমার জীবনের সবচেয়ে বড় লেসন। এবং ওই বিশ্বাসের ফলে আমি একসময় আরেকটা ঘটনা বলে দিই। আমি চিন্তা করতাম যে আমি বিলিয়নিয়ার বিজনেসম্যান হব, রাইট। আমি একদম ওপেনলি প্রথম বিলিয়নিয়ার মানে আসলে কত টাকা? যারা দর্শক শুনছে আমি তাদের বলতে চাই, আসলে বিলিয়ন ডলার মানে কত? 850-900 কোটি টাকা মতো হবে। তো প্রথমে না আমার মাইন্ড এটাকে না রিজেক্ট করে দিত, আরে দূর বেটা, তুই চাকরি করস আবার বিলিয়নিয়ার হবে। আমি যখন চিন্তা করছি যে আমি চাকরি ছেড়ে এটা করবো, রাইট, আমি এটা করবো,
তখন আবার আমার মন থেকে ওই সত্যতা আমি শুরু করলাম, বেটা তুই বিলিয়নিয়ার হবি, হতে চাস, পাগল হয়েছিস, আমি শাট আপ, থ্যাংক ইউ ফর ইনফরমেশন। আমার মাইন্ড এবং বডি, প্রথমে মাইন্ড বিশ্বাস করতে চায় না, তারপরে বডি বিশ্বাস করে নাই। আমি বললাম আই উইল ডু ইট। সো প্রথমে আমার মাইন্ড, বডি, তারপর আমার ফ্যামিলি, অফিস, চাকরি ছেড়ে দিয়ে এরপর আমি কনফিডেন্টলি বলতে পারছি যে না, আই উড বি দ্য বিলিয়নিয়ার অ্যান্ড আই অ্যাম বিলিয়নিয়ার, because in my mind I have no doubt, and because I know what I am going to do, a $1 billion আমি কি করব। এখন আমি কনফিডেন্টলি দিবালোকে বলতে পারি I am a billionaire, I am my money is coming, $1 billion is coming to me, is a visualization is coming to me, and I know what I'll do with this. I have a project plan also ready in my mind. I will create a massive hospital. I will create a massive library. I will create massive human development center, HDC. I have entire design ready. I've written plan design ready. আমি এটা গল্প বলছি না, in my diary I have detailed every plan chalked out, and I tell confidently out and loud. This is another formula. মানুষকে জানাতে হবে। এটা কিন্তু প্রেশার তৈরি হয়ে যায় না নিজের মধ্যে। তখন কিন্তু একটা এনভায়রনমেন্টাল প্রেশার। এই যে আমি চাকরি ছাড়বো, আমি তখন বলা শুরু করছি 5 বছর থেকে চাকরি ছাড়বো, পলিসি চাকরি ছাড়বো, বিশ্বাস তৈরি হবে। আরে চাকরি ছেড়ে কি হবে বেটা, তুই করবিটা কি? এই যে তুই চাকরি করস, 5টা মাল্টিন্যাশনাল কোম্পানি চাকরি করছো, কে তোরে খাবার দিবে? এই যে বিশ্বাস, কোথায় চাকরি? ওই যে চ্যাটারিং ভয়েস, শাট আপ, let me thank you for information, let me do what I want to do. এই যে তারপরে যে এটা হলো আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে, এই আত্মবিশ্বাসটুকু এবং চ্যাটারিং মাইন্ডটাকে যদি কেউ অফ করতে পারে, 30 ডেজ সময় নেবে। মাইন্ড বিশ্বাস করবে, ফিলিং তৈরি করতে হবে, বডি রেজোনেট, শরীরটাকে কাঁপতে হবে। আমি যদি বলে আল্লাহ তুমি আমাকে এটা দাও, আমরা মনোজাত করি না, আল্লাহ তুমি এটা দে, আবার আমি যদি ভোরবেলা উঠে নামাজ পড়ে আল্লাহর কাছে যদি কে চোখের পানি ফেলে কাঁদে, আল্লাহর, দুইটার ভিতরে পার্থক্য আছে না চাওয়ার ভিতরে, এই ফিলিং। মানে আমি এই জন্য মানে ধর্মীয় জায়গা থেকে যদি যোগ করি, মানে ধর্মে কিন্তু বলা আছে যে আমি যখন দোয়া করব কনফিডেন্টলি দোয়া করতে হবে, আল্লাহ দিলে দিয়ে, এরকম না। যদি আমি মনে করি এটার মধ্যে খায়ের আছে, বরকত আছে, তাহলে আল্লাহর কাছে দাবি নিয়ে দোয়া করতে হবে এবং ফিল করতে হবে যে আল্লাহ আমাকে দিয়ে দিলে আমার কেমন ফিলিং হতো। এটা কিন্তু আমাদের ধর্মের যেটা এতদিন হয়তো মানে এই যে সেলফ হেল্প বই আলাদা লিখতেছে, বাট এটা কিন্তু আমাদের ধর্মে 1400 বছর আগে থেকে আছে যে তুমি যখন চাইবা দাবি নিয়ে এবং ফিল করো যে আল্লাহ তোমাকে দিয়ে দিচ্ছে, বিকজ বিশ্বাস করতে হবে এবং তাওয়াক্কুল করতে হবে, যেটা বলা আছে তাওয়াক্কুল করতে হবে। এবং বলে ইন্নামাল আমালু বিন্নিয়াহ, অর্থাৎ নিয়াতের উপরে, আমার সঠিক নিয়াতের উপরে তাওয়াক্কুলও করতে হবে, যেন হবে এই যে তাওয়াক্কুল, কনফিডেন্স। এবং যারা বিশ্বাসী তাদের জন্য তো খুব সহজ, কারণ হচ্ছে যে বিশ্বাসী যারা, তাদেরকে তো আর নিজের ক্ষমতায় বিশ্বাস করতে হচ্ছে না, তাকে গডের ক্ষমতায় বিশ্বাস করতে হবে। গড ক্যান ডু এনিথিং, সো আমি সেখানে নক করছি, সো এভরিথিং উইল বি অ্যারেঞ্জড লাইক দ্যাট। এবং এই বিশ্বাসটাও করতে হবে। আমরা এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কেন আমি বলছি যে এই বিশ্বাসটা কেন আমরা করতে পারি না, আমরা যখন মনে করি আই অ্যাম দ্য কন্ট্রোলিং মাইসেলফ, তখন কিন্তু বিশ্বাস করতে পারবে না। এটা ফর্মুলা, এটা প্রবলেম ইজ দ্যাট মাইন্ডসেটে যে দ্য মোমেন্ট আই ফিল আই এম কন্ট্রোলিং, দ্য মোমেন্ট সে কিন্তু বিশ্বাস হতে পারবে না। ইউ গট টু লিভ দিস কন্ট্রোল টু সামবডি হায়ার অথরিটি who is controlling the entire mechanism. You let go, you feel, you be part of this. আর যেভাবে মনে করেন আমাকে করতেই হবে, হাসল বাসল, গন। এবং এই খুব ইন্টারেস্টিং যে মানে খন্দকের যুদ্ধের সময় যখন মুসলমানদের অবস্থা হচ্ছে, তারা মানে মক্কা থেকে অ্যাটাক করতে আসতেছে, তখনও তো মুসলমানদের এক্সিস্টেন্সিয়াল মানে ক্রাইসিস, যে মানে দে কুড বি ওয়াইপড আপ, তখন চারদিকে তারা খন্দক খনন করতেছে, এবং মুসলমানদের এমন অবস্থা, কেউ পেটে 1 পাথর বেঁধে রাখছে, কেউ পেটে 2 পাথর, কতদিন ধরে খায় না। সেই মুভমেন্টে আল্লাহ রাসূল যে পাথরে, আপনি জানেন হয়তো ঘটনা, পাথরে স্ট্রাইক করতেছিলেন, ফুলকি উঠতেছিল, এবং তখন উনি বলতেছিলেন যে আমি স্বপ্ন দেখতেছি মুসলমানরা একদিন পারস্য বিজয় করবে। ওই সময় পারস্য বিজয় ইজ কাইন্ড অফ, এখনকার জামানায় যদি বলি যে আমেরিকা বিজয় করব, মানে এমন একটা জাতিসত্তা যার এখন কাইন্ড অফ অস্ত্র নিয়ে টানাটানি, সে বলতেছে আমরা আমেরিকা দখলের স্বপ্ন দেখতেছি আমরা, মানে তাই না। সো মানে মুসলমানের পরে আল্লাহ রাসূলের
ওফাতের পরে এই যে অল্প একটা সময় সারা পৃথিবী দখল করে ফেলছে প্রায়, কিভাবে হয়েছে? ওই যে ভিশনটা যে আল্লাহ রাসূল বলছে আমরা পারস্য বিজয় করব, সো তারা এটাকে এত স্ট্রংলি বিলিভ করছে যেটা কিন্তু অ্যাকচুয়ালি অ্যাকশনে কনভার্টেড হয়েছে, এন্ড মুসলমানস কুড ডু ইট যখন মুসলমানদের ট্রুলি বিলিভার ছিল। একদম হিস্ট্রিতে ম্যাসিভ এক্সাম্পল এটা, যে হোয়াট বিলিভ কুড ডু। সো আমাদের এই জন্য ইমান প্রথম জিনিস, কেন যে ওইটা যদি ঠিক থাকে বাদ বাকি সব হয়ে যাবে, বিকজ আই বিলিভ ইন দ্য পাওয়ার অফ গড। এক্স্যাক্টলি সেটা আমরা যে মুশকিলটা হয় আমাদের মাইন্ডসেটে না দায়িত্বটা নিজের উপরে নিয়ে নিতে চাই। দ্যাট ইজ দ্য ফার্স্ট মিস্টেক। দায়িত্বটা ছেড়ে দিতে হবে, লেট গো করে দিতে হবে, আমাকে ছেড়ে দিতে হবে। কোথায়? দি গ্রেটার ফোর্স, দি অলমাইটি ক্রিয়েটর। এখানে আমি একটা স্ট্যাটিস্টিক্স দিই, তাহলে আমরা এই যে ইউনিভার্সে বাস করি সেখানে কি আছে? স্পেস, টাইম, কন্টেন্টস, ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি, তাই না? এই 4-5টা জিনিসের সমান, স্পেস, টাইম, কন্টেন্টস, ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি। সেখানে হোল ইউনিভার্সে অনলি ভিজিবল ইউনিভার্স কত পার্সেন্টেজ? যারা জানে আমি সবাইকে জিজ্ঞাসা করছি। আচ্ছা আচ্ছা, আমি না বলে দিই। only 4 and 5% visible, বাকি ইনভিজিবল হলো 95%। এবার ভিজিবল ইউনিভার্সের ভিতরে 25% ডার্ক ম্যাটার, 70% ডার্ক এনার্জি। ডার্ক ম্যাটার মানে হলো মিস্টিরিয়াস, nobody knows, is invisible substances, is gravity, power, things. Dark energy is some force which God knows, nobody knows, right? এবার অবজারভেবল যে ইউনিভার্স যে 5%, সেখানকার 0.01% এর ভিতরে আছে কি 2 ট্রিলিয়ন গ্যালাক্সিস। 2 ট্রিলিয়ন গ্যালাক্সিস, সেই 2 ট্রিলিয়ন গ্যালাক্সিস এর ভিতরে সিস্টেমস অফ ডাস্ট, গ্যাস, ডার্ক ম্যাটার এগুলো সব আছে। আমি শর্ট করি, এই আমরা যে গ্যালাক্সির অধিভুক্ত সেটার নাম কি দর্শকদেরকে বলছি। এই 2 ট্রিলিয়নস অফ গ্যালাক্সিস, আমরা কোন গ্যালাক্সির অধিবাসী? আমরা কমেন্ট এটা পারবে গ্যালাক্সির অধিবাসী। আমরা সহজ মিল্কি ওয়ের অধিবাসী, ওয়ান অফ। আর এই মিল্কি ওয়ের ভিতরে কি আছে? এই মিল্কি ওয়েতে কি আছে? 2 ট্রিলিয়নস, এখানে 2 বিলিয়নস, সেভারাল বিলিয়নস অফ, এখানে সেভারাল বিলিয়নস অফ স্টার্স আছে, লাইক সান, মুন এন্ড আদার্স। তাহলে এইখানে আমরা যে বিশ্বে বাস করি, পৃথিবীতে বাস করি, পৃথিবীর চেয়ে সূর্য কত গুণ বড়? আরেকটা কোয়েশ্চেন, 13 লক্ষ গুণ বড়, 1.3 মিলিয়ন। তাহলে আমরা ভিজিবল ইউনিভার্সের ভিতরে এই পৃথিবীটা কতটুকু? ট্রিলিয়নস অফ নাথিং। তাহলে আমরা যদি ওই নাথিংনেসের ভিতরে গিয়ে আমরা যদি কল্পনা করতে চাই, আই এম গোইং টু কন্ট্রোল এভরিথিং, মাই ফেট, mad, crazy, irresponsible, absurd, cannot, because somebody is controlling this and he has a greater master plan and he's doing it absolutely okay, brilliant, perfect, seamless. একটা কন্ট্রোল করা তো দূরের কথা, আমরা can I control a fraction of second for my blood circulation, for my heart pump, for my body, mind, energy? Fraction of second ভিতরে my body metabolism is changing, neutron, proton and subatomic level যে চেঞ্জটা হচ্ছে। Can anybody in this earth and planet control it? Answer is simple, no. How can I control where I'm going to go? I have to let go. আমি এই ফিলোসফিটা সংক্ষেপ শেষ করে দিচ্ছি। I have to let go to somebody who is controlling the entire, not only me, 8 millions of creatures, the entire universe, which I see, I don't see, because 99.99% I don't see. So তখনই কিন্তু I am becoming free and I am on the flow with the universal energy system, which God has connected with my mind on the subatomic and particle level এর সাথে। This body mind is a matter, it's a substance and it's an experience. We are experiencing in the different awakening level, but এটা কিন্তু connected with the greater force. এত কমপ্লেক্স না, আমি সহজভাবে বলে দিই যে মোমেন্ট I rely on, তাওয়াক্কুল করার কথা যেটা বলা হয়েছে, we have to believe on him the moment he commands the entire universe, যে কথাগুলো বললাম, to work for this man. And আনকাম তৈরি করে দিতে বলে, do this for this man, bring everything on his footstep and doorstep so that he doesn't need to. এখানে দেখেন অন্যান্য ধর্মাবলম্বী ও বিভিন্ন সাধু মহাসাধু তারা কিন্তু বলেছে যদি 4টি বিষয় কেউ মাস্টারি করতে পারে, থট, ইমোশন,
স্পিরিট অ্যান্ড বডি, এই চারটি বিষয় যদি কেউ মাস্টারি করতে পারে, তার জায়গা থেকে কেউ নড়তে হবে না। যারা অন্য ধর্ম বলেন তাদের জন্য বলছে, তারা এই স্পিরিচুয়াল কথাবার্তা শুনে যারা, এটা কিন্তু ইসলাম ধর্ম বলা আছে, রাইট? ইউ ডু নট হ্যাভ টু মুভ ফ্রম ইউর ফিট, থিংস উইল কাম, চলে আসবে। কিন্তু আমরা কি ওই মাস্টারি লেভেলে চিন্তা করতে পারি? থট, ফিলিং, ইমোশনস, স্পিরিচুয়াল এনার্জি, এই চারটে এনার্জি সিস্টেমকে যদি একটা জায়গায় সেন্টার, আমি বসে থাকবো, আমার জন্য হবে কোন ঘটনা ঘটে যাবে। সো এটা হলো যে মাইন্ড ইজ কানেক্টেড উইথ দ্য স্পিরিট সোর্স। এটা আমার সম্পূর্ণ বক্তব্যের সারমর্ম হচ্ছে, আই এম নট আ সেপারেট থিং, আই এম পার্ট অফ দ্যাট, আই এম পার্ট অফ দ্য ওশান এন্ড আই এম দ্য ওশান ইন পার্ট। So my mind and spirit is a part of ocean, and I am ocean in the part on the spirit. So এটা যদি কেউ বুঝতে পারে, তার লাইফের এভরি প্রবলেম সলভড। রাইট, মানে আমি যদি ধরেন আমাদের ধর্মীয় পার্সপেক্টিভ ওটুকু কানেক্ট করি, যে আমি যখন আল্লাহর কাছে আমি চাইলাম, আমি বিলিভ করলাম আল্লাহ হ্যাজ গট দ্য প্ল্যান এন্ড অল দ্য পাওয়ার, তখন হচ্ছে আল্লাহ আমার কাছ থেকে চায় যে ইউ জাস্ট পুট এফোর্ট, বাট তোমার এফোর্টে কিছু হবে না, বাট দ্যাটস এ টেস্ট, দ্যাটস এ প্রসেস, দ্যাটস ওয়াই আই এম পুটিং মাই এফোর্ট। দেন হচ্ছে যে আমার ওই বিলিফ এন্ড আমার যে ওই অ্যাটিটিউড, আমার ওই ইমোশনাল কানেকশন এন্ড এভরিথিং, সেটা আমাকে আসলে রেজাল্ট এনে দিবে। নট বিকজ আমি জাস্ট একটা অ্যাকশন নিছি ওইটার কারণে না, বাট অ্যাকশন একটা ইনএভিটেবল পার্ট অফ দ্য প্রসেস। আমি যেটাকে তকদির বলি, যে দ্য সেট অফ রুলস, ওই রুলস, ওটা উসিলা, ওটা লাগবে, যে ইউ হ্যাভ টু মানে স্টেপ আউট এন্ড পুট ইউর এফোর্ট। বাট এই এফোর্ট থেকে না, অ্যাকচুয়ালি ওটা একটা উসিলা। আসল জায়গা হচ্ছে হেডকোয়ার্টার থেকে যদি অর্ডার না হয়, এখানে আমি যত লাফালাফি করি আসলে কাজ হবে না। এটা হচ্ছে বিষয় আর কি। সো মানে খুবই ওয়ান্ডারফুল ডিসকাশন, আমি খুব তন্ময় হয়ে শুনতেছিলাম। বাট 1 ঘন্টা চলে গেছে আমাদের 1 ঘন্টার সেশন, কেমনে ফুরুত করে টাইম চলে গেল। তাহলে আমার মনে হয় যে আমরা কনক্লুশনের দিকে যাই, যেহেতু বই নিয়ে ইয়ে করার কথা ছিল, মানে আপনার লিস্ট দেওয়ার কথা ছিল। সো তাহলে ওটা মনে হয় একটু আপনি যদি বলেন। আমি কয়েকটা বইয়ের আমি লিস্ট দিতে চাই। বইগুলা ওয়ার্ল্ড ওয়াইড বইগুলা গ্রহণযোগ্যতা পেয়েছে এবং বিশ্বব্যাপী বইগুলা আলোড়ন তুলেছে। এবং আমি গ্যারান্টি দিলাম এই সেন্সে যে যদি কেউ অ্যাপ্লাই করে এবং অ্যাপ্লাই করে সে বিশ্বাস করে এবং সে অ্যাকশন নেয়, তাকে অ্যাকশন নেওয়া শুরু করতে হবে। যদি এই তিনটা জিনিস না করে, আমল করতে হবে না, ঈমান থাকলে হবে না, আমল করতে হবে, আমল করতে হবে, তাহলে কিন্তু হবে না। প্রথম বইটা ইউ আর এ ব্যাড অ্যাস, ইউ আর এ ব্যাড অ্যাস, ইউ আর এ ব্যাড অ্যাস, হাউ টু স্টপ ডাউটিং ইউর গ্রেটনেস এন্ড স্টার্ট লিভিং এন অসাম লাইফ বাই জেন সিনর। বাদ বাকি খুঁজে নিবে, মানে নাম এটা তো বিখ্যাত বই, জাস্ট নাম্বার 2। আমার টিমকে একটু বলবো খুঁজে খুঁজে যদি ইভেন রকমারিতে পাওয়া যায় লিংকগুলো একটু আমাদের কমেন্টে দিয়ে দিতে। পাওয়া যাবে ইউ আর এ ব্যাড অ্যাস, প্রথম বই জেন সিনর। সেকেন্ড বই আনফাক ইয়োরসেলফ, গ্যারি জন বিশপ। সো এই বইটা 2 মিলিয়ন কপিজ সেল হয়েছে। গেট আউট অফ এ হেড ইনটু ইয়োর লাইফ। থার্ড, দ্য সাবটল আর্ট অফ নট গিভিং ফাক by Mac Manson. এই বইটা বাংলা হইছে, আমি দেখছি বাংলা 2 million copies sold worldwide, 2 million. Third boy, Thinking Fast and Slow, Daniel এর বই। So 2013 এর বইটা এসেছে, 2 million copies sold. Mindset, The New Psychology of Success, Professor Carol Dweck, 1 million plus copies sold. Very powerful. The Magic of Thinking Big, David J. Schwartz. So 1 million plus copies sold. Leaders Eat Last by Simon Sinek. 1 million plus copies sold. Atomic Habits, যদি কেউ habit build করতে চায়, an easy and proven way to build good habits by James Clear. The 15 invaluable laws of growth, my guru John Maxwell, so my leadership guru, so John C. Maxwell. The Breaking the Habit of Being Yourself by Dr. Joe Dispenza, very powerful book. So 200,000 plus copies sold. The Power of Full Engagement by Jim Lohr. So 2003 তে বইটা পাবলিশ হয়েছে। Success Through a Positive Mental Attitude by Napoleon Hill. নেপোলিয়ন হিলের খুব স্ট্রং একটা বই, ঠিক আছে? এই বইটা খুবই পাওয়ারফুল। নেপোলিয়ন হিল অ্যান্ড
W. Stone. So one of the most favorable. Do the work. Stephen Pressfielder. Do the work. The power of positive thinking. I mean, অনেকগুলো বইয়ের নাম দিচ্ছে, so that people has to buy and read it and apply it. And if it doesn't work, come and claim me. I'll refund it. So Norman Vincent Peale, The Power of Positive Thinking. The Outward Mindset, another very profound book. The Arbinger Institute থেকে এই বইটা পাবলিশ করেছে। Seeing Beyond Ourselves, very powerful book. Tiny Habits by B.J. Fogg. Everything is Fact, a book about hope, Mark Mansoner. Think and Grow Rich, এটা তো আসবেই all time, Napoleon Hill'ের আসবেই। The Self-Discipline Blueprint, বইটা প্যাট্রিক এডব্যাডার বই, very powerful book. Negotiation Genius by Deepak Malhotra. A Year of Positive Thinking by Cindy Spiegel. This so আর কত নাম, Executive Thoughtness. এত নাম বললে ভয়ে কিন্তু ওটা পড়ালেখা বন্ধ করে দিবে যে ভাই এত বই পড়া সম্ভব না। সো আমার মনে হয় যে মানে লিস্ট আরো ছোট হলে ভালো হয়। যদি একটা বই পড়াশোনা পড়তে পারে বা 10টা বই যদি কেউ পড়া একটা মিশন শুরু করতে পারে। আরেকটা বই হচ্ছে দ্য ওয়েলথ মাইন্ডসেট। সো মোটামুটি কিন্তু এই বইগুলা কিন্তু যদি কেউ কিনে পড়া শুরু করে 1 বছরে। কামরুল ভাই যেহেতু অল্প সময় অনেকগুলো বই নাম বলছে, অনেকে ফলো করতে পারেন নাই, আমাদের টিম কয়েকটা কমেন্টে দিয়েছে, তারপরেও আমাদের টিমও হয়তো সবগুলো এখনো ফলো করতে পারে নাই, বাট আমরা পরে ভিডিওটা দেখে বইয়ের লিস্টটা করে ফেলবো। আপনাদের মধ্যে যারা লিস্টটা পেতে চান তারা আমাদের ফেসবুকে ইনবক্স যদি করেন এবং আপনাদের ইমেল অ্যাড্রেসটা দেন, ইনবক্স করে, কমেন্টে ইমেল অ্যাড্রেস দেওয়ার দরকার নাই, আমাদের ইনবক্স করে আপনাদের ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিন, আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে ইমেল করে দিব। এটা মনে হয় ভালো হয়, এটা মনে হয় ভালো হয়। আমি দিয়ে দেব, কোনো সমস্যা নেই। আমি শুধু নামগুলো বলে দিলাম, আমরা লিস্টটা নিয়ে নিব এবং আপনি কামরুল ভাই একটু লিস্টটা একটু সাজিয়ে দিন আমাদেরকে, যেটা যদি ক্যাটাগরাইজ করেন যে এটা লিডারশিপের জন্য, এটা মাইন্ডসেটের জন্য, এটা হ্যাবিট ফরমেশনের জন্য, হ্যাঁ, এবং যদি একটু ওটার মধ্যে র্যাঙ্কিংও করে দেন যে এটা ভালো। অলরেডি অনেকে নামগুলো ইয়ে করতে পারছে, দেখেন তো, ওই যে হৃদয় খান 2, ও হচ্ছে অনেকগুলো নাম লিখতে, মানে সে মনে হয় কাছে অনেক বই থাকবে। সো আচ্ছা, আরেকটা বই আছে যে হ্যাঁ 101 Daily Thoughts and Affirmations to Create Positive Change, বইটা মাইকেল অস্টিনের একটা বই, ঠিক আছে? বইটা খুবই পাওয়ারফুল বুক। হ্যাপি ফর নো রিজন, সো এখন আমরা অনেকেই খুব ফ্রাস্ট্রেটেড হয়ে যাই, বাট রিড দিস বুক, হ্যাপি ফর নো রিজন বাই মার্কি সিমফের বই, এন্ড ক্যারলের বই। অ্যাটিটিউড বাই জে রাইটের, আমি জাস্ট নামগুলো শেষ করে ফেললাম। দ্য সায়েন্স অফ হাই পারফরমেন্স, যারা আসলে চিন্তা করে হাউ টু ওয়ার্ক অ্যান্ড পারফর্ম, বাই সম বথলা। সো এই বইটাও দেখতে পারে। সো আমি বইগুলো সব নাম দিয়ে দিব রকমারি.com কে। দি আর্ট অফ লেস ডুইং, হাউ টু আমরা একটা ব্লগ আর্টিকেল করে ফেলবো না, সবাই একটু খেয়াল রাখবেন আমাদের ব্লগের দিকে। ইভেন আমাদের সেশনগুলোতে আমাদের গেস্টরা যে বইগুলোর সাজেশন দিচ্ছেন, আমাদের ইচ্ছা আছে যে আমাদের এই সেশনের কিছু সামারি এবং ওই ব্লগ আর্টিকেল গুলো আমাদের রকমারির ব্লগে আপনারা একটু চোখ রাখবেন, তাহলে আই থিংক আমরা পেয়ে যাবেন আপনারা ইনশাল্লাহ। আর আমরাও সম্ভব হলে ভবিষ্যতে এই বইগুলা নিয়ে আমিও সামারি বা অন্যান্য বুক রিভিউ ইচ্ছা আছে, কারণ এগুলো আসলে সত্যিকার অর্থে কি, এই বইগুলা যদি কেউ পড়ে অ্যাপ্লাই করে, 10টা বই যদি পড়ে অ্যাপ্লাই করে, আমার মনে হয় কোরআন শরীফ অ্যাপ্লাই ইজ দ্য বেস্ট। আমি একদম সিরিয়াল বলে দিই, কোরআন, হাদিস, তারপরে যদি কেউ আসলে জীবন বদলাতে চাই, আমি মনে করি দার্শনিক, কোরআনিক দার্শনিক জালালউদ্দিন রুমি থেকে শুরু করে এই টাইপের, তারপরে যদি কেউ এই ধরনের বইগুলো পড়া শুরু করে, মানুষের জীবন তার বিলিফ সিস্টেমে চলে আসবে। শুনতে শুনতে আছে না, গাইতে গাইতে গায়েন। তো আমি এইভাবে আর কি সিরিয়ালটা বলে দিতে চাই, উইথ ফেইথ। রাইট। না, থ্যাংক ইউ সো মাচ। আমার মনে হয় যে উই হ্যাড এ ভেরি ওয়ান্ডারফুল ডিসকাশন, অ্যাবসলিউটলি। আমরা যদি একটু ইউজারদেরকে জিজ্ঞেস করি যে আমাদের আলোচনা কেমন লাগলো, আপনারা যদি জাস্ট একটু লেখেন, তাহলে তো আমরা যদি ভালো আলোচনা করে না থাকি তাহলে ঠিক আছে, নিজেদেরকে শুধরে নিয়ে একটু বেটার করার চেষ্টা করবো। আর যদি ভালো হয়ে থাকে সেটাও একটু লিখবেন, তাহলে উইল বি ইন্সপায়ার্ড যে না, আমরা অন্তত আপনাদেরকে কিছু একটা দিতে পেরেছি। 1 ঘন্টার সময় আপনাদের আমরা নষ্ট করি না, এইটুকু হয়তো আমরা কনফিডেন্স পাবো। আমরা একটু কমেন্টে জানতে চাই আপনাদের কাছে কেমন লাগলো, এবং আপনাদের কোনো গঠনমূলক পরামর্শ থাকলে সেটাই ডেফিনেটলি আমাদেরকে একটু দিবেন। আর কামরুল ভাই, এখন আমরা একদম টাইম অলরেডি মানে শেষ, ওভার করে ফেলছি। ফাইনালি যেহেতু এখানে যারা শুনছেন আই থিঙ্ক তারা মেজরিটি ইয়াং, সো তাদের উদ্দেশ্যে আপনি ফাইনালি যদি খুব সংক্ষেপে বা সামারাইজ করে কিছু বলতে চান, তাহলে সেটা কি হতে পারে?
প্রথম ফান্ডামেন্টাল আমি আমি একটা কথা সবসময় বলি, আসলে বিশ্বাসে মেলাই বস্তু তর্কে বহুদূর। যদি কেউ বিশ্বাস করে আই এম গোয়িং টু বি সাকসেসফুল, আর যদি কেউ বিশ্বাস করে আই এম নট গোয়িং টু বি সাকসেসফুল, বোথ দুইটাই ট্রু। সেটাই। যদি কেউ মনে করে যে আই এম দি পোটেনশিয়াল, আই এম দি ট্রু পোটেনশিয়াল এন্ড আই ক্যান ডু সো মেনি থিং, যদি কেউ মনে করে আই হ্যাভ লট অফ লিমিটেশনস, আই ক্যানট ডু সো মেনি থিং, বোথ ইজ কারেক্ট, বোথ ইজ কারেক্ট। যদি কেউ মনে করে দ্য ওয়ার্ল্ড ইজ full of possibilities, যদি কেউ মনে করে world is full of hopeless, the world is full of crowd, both is correct. So both is correct. So আমি কথা হলো, so You create your own reality, right? right, you create your own reality, the choice is yours. So তারপরে my second formula is where focus goes, things expands, enlarges. So focus, আমাদের পৃথিবীতে সবচেয়ে দামি বস্তু হলো অ্যাটেনশন। পৃথিবীতে সবাই অ্যাটেনশন চায়। সো মোস্ট প্রেশিয়াস থিং ইজ টাইম, অ্যান্ড ইনভেস্টিং টাইম অন সার্টেন ম্যাটার, যেটাকে বলে ফোকাস, হুইচ ইজ এ ম্যাগনিফাইং গ্লাস। সো ওয়ার ফোকাস, ইফ ইউ আর ফোকাসিং অন প্রবলেম, your life's problem will expand. As simple as that. If you are focusing into solution, your life's solution would expand too. Right. So choice is yours. So অনেকেই এখন আমার কথা দুই ভাবেই নিবে। Choice is yours. Choice is yours. If you think I'm Bakobaz, I am. If you think I am telling the truth, I am. It's a perspective. It's a lens. ওই যে Mark 4 ক্যামেরা আমাদের সবার অনেকের আছে, ক্যামেরার বডি সবার সমান, রাইট মাই ডিয়ার ফ্রেন্ডস? Every one of us has bought the Mark 4 body, right? But what is the lens you are using? What is the lens? Is this the lens you can tune into the distance of 1 kilometer or 1 millimeter? That Right. is up to you. You know Wonderful it. example. I Wonderful. don't know. I have 10 kilometers. I have 100 years of lens. I can say that. How? The intention, the God's power, because is the true divine wisdom. If you practice it, you can. If you don't think, you can't. Right, The choice right. is yours. The lens you got, so is yours. I'm no one to tell you you are right or wrong. I am the one to tell you you are correct. Yes, you are. Thank you so much. থ্যাংক ইউ সো মাচ কামর ভাই, মানে খুবই এনজয় করলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সো দর্শকদেরকে আবারও আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য, এত মনোযোগ দিয়ে কথা শোনার জন্য, কমেন্ট করার জন্য, প্রশ্ন করার জন্য। কথা প্রকাশের সৌজন্যে আজকের আমাদের এই লাইভটা হলো, এবং আমাদের গিফট পার্টনার হচ্ছে আদর্শ প্রকাশনী। সো আমরা বইয়ের সাথেই আছি, সোজা কথা আমরা জ্ঞানের সাথে আছি। সারা পৃথিবীর এত মানুষের এত ধরনের জ্ঞান তারা রেখে গেছেন, সেগুলোই বইয়ের ভিতরে আমরা পাই খুঁজে। তো সেখান থেকে আমরা পড়বো, শুধু পড়বো না, আমরা আজকে যেটা শিখলাম পড়লে কাজ হবে না, আমল করতে হবে। সেটাকে উপলব্ধির গভীরতায় নিয়ে আমল করতে হবে, এবং সেইটার মাধ্যমে আমরা যদি সেই হায়ার পাওয়ারে বিলিভ করে নিজের উপর ভরসা করার দরকার নাই, বিকজ উপর একজন আছেন যিনি সবকিছুকে কন্ট্রোল করেন। তো সেখানে যদি আমি নক করতে পারি, এন্ড আমি আমার বেস্টটাকে এফোর্ট দিয়ে পুট করে হচ্ছে আমার মাইন্ডসেটকে রাইট করে, আমার ফোকাসটাকে রাইট করে, আমার লেন্সটাকে রাইটলি অ্যাডজাস্ট করি, সো রেজাল্ট উইল কাম, রাইট? সো সবাই ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আগামীকাল ইনশাআল্লাহ কালকে সেশন আবার দেখা হবে। ওয়ালাইকুম আসসালাম। Thank you so much, everyone. Thank you so much. Khuda Hafiz. খোদা হাফেজ। So আমাদের